আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ৪৫তম বিসিএস লিখিত ফুল কোর্স প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আর যে ভাই আজকে আমাদের সাথে যুক্ত থাকবেন, ভাই অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে ভাই আজকের ক্লাসটি শুরু করবেন। তো আপনারা একটু অপেক্ষা করুন। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আর যেহেতু নামাজ টাইম, এর জন্য আসলে আমাদের ক্লাসটি শুরু হতে একটু লেট হচ্ছে। ৭:১০-এর মধ্যে আমরা চেষ্টা করছি আজকে ক্লাসটি শুরু করতে। তো ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য অ্যাজ ইউজুয়াল আপনারা যেমনটা করেন চ্যাট বক্সটা ইউজ করবেন। আর উত্তরণ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থেকে থাকে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে করার জন্য। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ইতিমধ্যে আপনারা অনেকেই আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসলে নামাজ টাইম ছিল, এর জন্য অনেকেই যুক্ত হচ্ছিলেন আমাদের সাথে, এই জন্যই আমরা একটু লেট করছিলাম। তো অলরেডি আপনারা অনেকেই চলে আসছে, তো আমরা চেষ্টা করছি আর ২-১ মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করার। তো যেমনটা বলছিলাম যে আপনারা একটু অপেক্ষা করুন। আর ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন। আর উত্তরণ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থেকে থাকে ক্লাসের শেষের দিকে করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের ৪৫তম বিসিএস লিখিত ফুল কোর্সের অভিজ্ঞতা শেয়ারিং ক্লাস। তো আমার সাথে যারা জুম লিংকে এবং ফেসবুকে কানেক্টেড আছেন তারা যদি একটু চ্যাট বক্সে আমাকে জানান যে আমাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা, তাহলে ভালো হয়। সবাই একটু চ্যাট বক্সে জানান যারা কানেক্টেড আছেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ওকে, ক্লিয়ার। তো যেহেতু লিখিত ফুল কোর্সের ক্লাস, আপনারা স্বভাবতই বেশিরভাগ পরীক্ষার্থী বিসিএস প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করেছেন। তো শুরুতেই আপনাদেরকে অভিনন্দন, কংগ্রেচুলেশনস যে প্রিলিমিনারি পরীক্ষায় আসলে এখন যে মানের কম্পিটিশন হয়, আপনারা প্রিলিমিনারি পরীক্ষা উতরে গিয়েছেন বা লিখিত পরীক্ষা সামনে দিবেন। আপনাদেরকে আসলে অভিনন্দন জানানো দরকার। আর হচ্ছে এবার সবাই একটু আমাকে প্রথমে বলেন, সবার সাথে একটু প্রথমে মানে নর্মালি কথাবার্তা বলি যে বিসিএস লিখিত পরীক্ষার ফুল কোর্সের অভিজ্ঞতাতে আমি যাচ্ছি। আমার আগে আমরা আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনতে চাই যে আপনি আসলে বিসিএস লিখিত পরীক্ষা সম্পর্কে কি জানতে চাচ্ছেন। ঠিক আছে, সাবজেক্টিভ জিনিসটা বরঞ্চ অবজেক্টিভ জিনিসের দিকে ফোকাস করলে বেশি ভালো হয়।
আপনার আসলে বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন বা কোনো জানার জায়গা আছে কিনা? স্পেশালি যারা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা প্রথমবার দিচ্ছেন, তারা একটু প্রশ্ন করলে আমার সুবিধা হয়, যে তাদের প্রশ্নগুলো আমি উত্তর করে দিব, যে বিসিএস লিখিত পরীক্ষা যারা প্রথমবার দিচ্ছেন বিশেষ করে, আপনাদের আসলে হচ্ছে জানার জায়গাটা কোথায়, বিসিএস লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের কিছু জানতে চাওয়ার আছে কিনা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে রাকিবুল লিখেছেন যে আজকে কিছু কোয়েশ্চেন করার সুযোগ দেন। হ্যাঁ, কোয়েশ্চেন করার সুযোগ তো দিতেই হয়। আচ্ছা, একজন বলছেন যে সাবজেক্টিভ সহ কত পেলে পাস হবে স্যার? আচ্ছা, বিসিএস লিখিত পরীক্ষায় পাশের বিষয়ে একজন বলছেন, আরেকজন বলছেন ট্রান্সলেশনটা ভাইয়া বিসিএস লিখিত পরীক্ষায় একটা হিউজ মার্কস আছে, মোটামুটি ভাবে বেশ ভালো পরিমাণ নাম্বার আছে যে অনুবাদে। তো অনুবাদের বিষয়টা আমি বলবো একটু পরে। এরপরে হচ্ছে সিলেবাস অনেক হিউজ মনে হচ্ছে, এত অল্প সময় কিভাবে গোছাবো? আচ্ছা, এটাও আরেকটা বিষয় যে সিলেবাস হচ্ছে অনেক বেশি অল্প সময়ে আসলে এটা কিভাবে পড়া সম্ভব। জেনারেল ক্যাডারে ফার্স্ট দিকে ক্যাডার পেতে চাইলে কত নাম্বার লাগে? আচ্ছা, এটা একটা প্রশ্ন। বাংলা লেখার স্পিড কেমন হতে হবে? আচ্ছা, সবগুলা ভালো প্রশ্ন, এবং সেম প্রশ্নগুলো আসলে আমারও ছিল। আমি যখন বিশেষ লিখিত পরীক্ষা দেই, এই পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নগুলো আসলে আমার মনেও ছিল। আর আর 1-2 মিনিট আমি দেখবো, যদি হচ্ছে সবার প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে আমি চলে যাব। জন লিখছেন যে আমি ফার্স্ট টাইম দিব, বাট স্টার্ট করব কিভাবে বুঝতে অনেক টাইম চলে যাচ্ছে। আচ্ছা, এটাও একটা প্রশ্ন। আহ এরপরে প্রশ্ন এসেছে যে ভোকাবুলারি কাভারেজটাও একটু বললেন। আচ্ছা, ভোকাবুলারি কাভারেজ নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, লেখাতে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট নাকি কোয়ালিটি ইম্পর্টেন্ট? আচ্ছা, আমার কাছে মনে হয় যে দুইটার বহুত মানে দুইটার একটা মিক্সচার থাকতে হবে। কোয়ান্টিটি অবশ্যই জরুরি, সেই সাথে সাথে আপনি যে জিনিসটা লিখবেন সেই জিনিসটার কোয়ালিটি থাকাও জরুরি আর কি। আহ, আমার কাছে মনে হয় দুইটাই দরকার, কারণ শুধুমাত্র কোয়ালিটি সম্পন্ন লেখা লিখলে কিন্তু আপনি যদি এনাফ বড় না লিখেন বা কোয়ালিটি শুধু মেনটেন করেন, খুব ছোট করে লেখেন, তাহলে আসলে অনেক ক্ষেত্রেই নাম্বার হবে না। সেই ক্ষেত্রে কোয়ান্টিটিরও দরকার আছে। মানে অনেক সময় যেমন স্পেশালি আমি যদি বলি, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমরা জানি যে রচনায় অনেক নাম্বার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি রচনা খুব ছোট করে লিখে দিয়ে আসেন 40 বা 50 মার্কের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে কিন্তু পেজ আপনাকে হচ্ছে অনেক বেশি লিখতে হবে, বা অনেক মোটামুটি ভাবে বড় লিখতে হবে। বুঝছে? কারণ সাপোজ আমি কথার কথা যদি ধরি, বাংলা রচনায় 40 নাম্বার, 40 নাম্বারের জন্য আপনি ধরেন 5-7 পেজ লিখে আসছেন, একদম জিস্ট। তো আপনি আসলে কিভাবে এক্সপেক্ট করেন যে যিনি 20 বা 20 পেজের মতন লিখেছে তার চেয়ে আপনার নাম্বার বেশি হবে, বা তার নাম্বার আর আপনার নাম্বার সেম হবে? এটা কখনোই হবে না। সো রচনার জন্য টাইম সেভাবেই ম্যানেজ করে সেই আকারের হচ্ছে আপনাকে মানে কোয়ান্টিটি বা পেজ সংখ্যা বেশি করে লিখতে হবে, একই সাথে হচ্ছে লেখার কোয়ালিটি ভালো থাকতে হবে। তো ওই জন্য আমি এই জন্য বললাম যে আমার কাছে মনে হয় বিসিএস রিটেনে আসলে শুধু কোয়ান্টিটি কোয়ালিটি দুইটারই আসলে সংমিশ্রণ থাকা জরুরি, যদি আপনি ভালো মার্ক পেতে চান বা ক্যাডার হতে চান। প্রতি পেজে কত লাইন লেখা উচিত? আচ্ছা, রিটেনে কি ইন্ডিভিজুয়াল পাস করা লাগবে নাকি টোটাল 450 পেজ হলে পাস? আচ্ছা, টোটাল 450 হলে পাস না কখনোই, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। মানে এরকম নজির আছে যে সব মিলাই 450, কেন সব মিলাই ক্যাডারের হওয়ার জন্য যত নাম্বার লাগে সেরকম নাম্বারই আছে, কিন্তু যে কোনো একটা বিষয়ে মার্কস চলে এসছে কম, সে কিন্তু ফেল করছে। কারো 45তম প্রিলি হয় নাই কিন্তু এই রিটেন কোর্সে ভর্তি হয়েছে, এখন তাদের কি করণীয়? আচ্ছা, রিটেন কোর্সে যেহেতু তারা ভর্তি হয়েছে, তাদের করণীয় হচ্ছে যে এই রিটেন পরীক্ষার প্রিপারেশন যদি ভালোভাবে নেওয়া যায় বিস্তারিত, সেক্ষেত্রে পরের প্রিলি পরীক্ষায় তার জন্য অনেক উপকার হবে। এটা একটা। আবার পরের প্রিলি পরীক্ষায় টিকলে তো সেক্ষেত্রে হচ্ছে তাকে সে রিটেন পরীক্ষা অ্যাটেন্ড করবে। তো এটাও হচ্ছে মানে তার জন্য আসলে এগিয়ে থাকার অনেক সুযোগ আছে। এবং একই সাথে যেহেতু সে প্রিলি পরীক্ষায় কোয়ালিফাই করে নাই, অনেক স্টুডেন্টের আসলে হচ্ছে একটা কনফিউশন থাকে যে প্রিলি পরীক্ষার প্রিপারেশন তো আমি নিয়েছি ভাই, কিন্তু প্রিলি পরীক্ষায় আমি চান্স পাচ্ছি না। তো আমার আসলে কি করা উচিত? অনেকে আসলে একটু মানে তার আসলে কোথায় কাজ করতে হবে এটাই বুঝতে পারে না। সেই ক্ষেত্রে রিটেন প্রিপারেশনটা নিলে, যেহেতু ডিটেল প্রিপারেশন, সেই ক্ষেত্রে হচ্ছে তার এই মানে প্রিলিতে কোথায় ঝামেলা ছিল বা প্রিলিতে কোথায় গ্যাপ ছিল সেটা সে বুঝতে পারে।
ওকে, একটু টেকনিক্যাল ফল্ট হয়ে গিয়েছিল। আমি আবার কথায় ফেরত আসছি যে যে 45তম বিসিএস প্রিলি হয় নাই কিন্তু এই রিটেন কোর্সটা করতেছেন, সে এই রিটেন কোর্স শেষে অবশ্যই বুঝতে পারবেন প্রিলিতে আপনার পড়ার কোথায় গ্যাপ ছিল বা প্রিলিতে আপনার কোথায় ঘাটতি আছে। সে অবশ্যই আগের প্রিলিতে যে পরিমাণ নলেজ নিয়ে দিয়েছেন, এখন রিটেন পরীক্ষার প্রস্তুতি নিলে পরের প্রিলিতে তার অ্যামাউন্ট অফ নলেজ অবশ্যই অনেক বেশি থাকবে রিগার্ডিং বিসিএস প্রিলিমিনারি। সো আমি মনে করি আসলে যার হাতে পর্যাপ্ত সময় আছে এবং যে বারবার প্রিলি পরীক্ষা দিয়েও প্রিলি হচ্ছে না, কোথায় হয় নাই এটা বোঝার জন্য বিসিএস রিটেন পরীক্ষার সিলেবাসটা বা হচ্ছে পরীক্ষার কন্টেন্ট গুলো একবার গো থ্রু করা উচিত। সেই ক্ষেত্রে সে অনেক ভালো আইডিয়া পেতে থাকবে। আচ্ছা, টেকনিক্যাল সাবজেক্টের প্রিপারেশন এখন থেকে শুরু করা উচিত নাকি এক্সামের আগে পর্যাপ্ত সময় পাওয়া যায় কিনা? টেকনিক্যাল সাবজেক্টের আগে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে ফেললে ভালো। আমাদের সময় তো হচ্ছে আমরা টেকনিক্যাল এক্সামের আগে 1 মাস 2 মাস সময় পেতাম, কিন্তু সর্বশেষ পরীক্ষায় বোধহয় অত সময় ছিল না। তো এখন থেকে শুরু করতে পারলে ভালো। হ্যান্ডরাইটিং ভালো না, কি করতে পারি? পার পেজ 20 লাইনের নিচে লেখা উচিত না আসলে। আচ্ছা, পেজ অনেক বড়। ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস মার্ক কি 50%? Will the written exam be held in October? How much time do students usually get for written exams? Okay. সো অক্টোবর মাসে যদি পরীক্ষা হয়, এটা তো জুন মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস হাতে আছে। তো বিশেষ রিটেন পরীক্ষার জন্য আসলে 3 মাসই আপনি পাচ্ছেন ধরে প্রিপারেশন নেওয়া উচিত। এর বেশি যেটা পান সেটা হচ্ছে বোনাস। এবং আমি হচ্ছে তাহলে আমার আর প্রশ্ন নিচ্ছি না, আমি ক্লাসের দিকে চলে যাই। আমার অভিজ্ঞতা শেয়ারিং এ থেকে স্টার্ট করি এবং হচ্ছে আমার অভিজ্ঞতার মাঝখানে আপনারা যেই বিষয়গুলো বলেছেন বা আমি আজকে একটা বিশেষ লিখিত পরীক্ষার ফুল আউটলাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এর মাঝখানে মাঝখানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবার কথা, সবগুলা প্রশ্নের উত্তরই টাচ করার চেষ্টা করব। তো প্রথমে আসি হচ্ছে বিশেষ লিখিত পরীক্ষা। ওকে, তো যারা একদম প্রথমবার বিশেষ লিখিত প্রার্থী, তাদের জন্য প্রথম কিছু কথা আছে। আর যারা হচ্ছে একবার বা দুইবার বিশেষ রিটেন পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জিনিসগুলো জানেন, নাম্বার ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বাকি জিনিসগুলো। তো প্রথমেই হচ্ছে আমি একটু খুবই স্বল্প পরিসরে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে জাফর। আমি 40তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি বর্তমানে। আর আমি হচ্ছে 40তম বিসিএস এ লিখিত পরীক্ষা দিয়েছি এবং এর সাথে আমি 41তম বিসিএস এ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি। সো আমার এক্সপিরিয়েন্স আছে যে বিসিএস লিখিত পরীক্ষা আসলে একটা হিউজ পরীক্ষা। আপনারা যারা বিসিএস লিখিত পরীক্ষা তারা জানেন তারা সামনে হচ্ছে ফেস করতে যাচ্ছেন। সো এরকম হিউজ একটা পরীক্ষা আমার লাইফে 2বার দেওয়ার সৌভাগ্য হয়েছিল, আর অবশ্যই দিতে চাই না। সো বিসিএস লিখিত পরীক্ষা 900 মার্কের পরীক্ষা হয় বিসিএস লিখিত পরীক্ষায়। আমি যদি বলি এর মার্কস ডিস্ট্রিবিউশন গুলো, যেমন আমরা জানি 900 মার্কের পরীক্ষা হয় টোটাল জেনারেল ক্যাডারের জন্য। টেকনিক্যাল ক্যাডারটা হচ্ছে আমি আর আলোচনায় আনতেছি না, আমি বিশ্বাস করতেছি যে আপনারা যারা টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দিবেন তারা জানেন টেকনিক্যাল ক্যাডারের মার্কস ডিস্ট্রিবিউশন গুলো কিরকম। বিশেষ লিখিত পরীক্ষায় হচ্ছে বাংলা বিষয়ে, আচ্ছা, আমি একটা ফাঁকা স্লাইডে যাই। বাংলাতে হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হয়, ইংলিশে উপরে 200 নাম্বারের পরীক্ষা হয়, বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশ বিষয়াবলীতে 200 নাম্বারের পরীক্ষা হয়, ইন্টারন্যাশনালে 100 নাম্বারের পরীক্ষা হয়, ম্যাথ প্লাস মেন্টাল এবিলিটিতে ম্যাথে 50, মেন্টাল এবিলিটিতে 50 নাম্বারের পরীক্ষা এবং সায়েন্সে 100 নাম্বারের পরীক্ষা হয়। সর্বমোট 900 নাম্বারের পরীক্ষা আপনাকে দিতে হবে। তো এই 900 নাম্বারের উপর হচ্ছে আহ পরীক্ষা দিলে আপনার লিখিত পরীক্ষার নাম্বারগুলো যোগ হবে। যারা টেকনিক্যাল ক্যাডারে আছেন বা টেকনিক্যাল ক্যাডার হতে চান তারা হচ্ছে এই 900 নাম্বারের সাথে নিজের টেকনিক্যাল বিষয়ে আরো 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে। আর যদি আপনি শুধু টেকনিক্যাল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই 900 নাম্বার থেকে, এখানকার 900 নাম্বার থেকে 200 নাম্বার বাদ যাবে, বাংলার 100 এবং সায়েন্স থেকে 100। ওকে, সো একজন প্রশ্ন করছেন যে স্যার আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আমার ইউনিভার্সিটি ছিল বুয়েট। ওকে, সো বিসিএস লিখিত পরীক্ষার আগে আমার কাছে যেটা মনে হয় যে বেশ কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ, কারণ লিখিত পরীক্ষা আসলে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনি একটা ইয়েস কার্ড পেয়েছেন যে আপনি বিসিএস লিখিত পরীক্ষা দিতে পারবেন।
এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে আপনি অনেক পড়াশোনা করেছেন। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। একটু জাস্ট 2 থেকে 1 মিনিট সময় দিন, আমরা 2-1 মিনিটের মধ্যেই ব্যাক করছি। একটু টেকনিক্যাল ইস্যু। ওকে, আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করছি। বিসিএস লিখিত পরীক্ষাটা হচ্ছে এই কারণে খুব গুরুত্বপূর্ণ, আপনারা যারা লিখিত পরীক্ষা দিবেন আপনারা জানেন যে আসলে আপনি ক্যাডার হবেন কি হবেন না, এটা আসলে মানে নির্ভর করবে আসলে বিসিএস লিখিত পরীক্ষা আপনি কত নাম্বার পাচ্ছেন কি পাচ্ছেন না এর উপরে। এবং এর বিসিএস লিখিত এবং বিসিএস ভাইবা এই দুইটা নাম্বার, লিখিত পরীক্ষায় 900 নাম্বার এবং বিসিএস লিখিত পরীক্ষা 900 নাম্বার এবং ভাইবার 200 নাম্বার, টোটাল এই 1100 নাম্বার উপর ডিপেন্ড করে হচ্ছে রেজাল্ট হবে। সো এখানে ভাইবাতে নাম্বার 200, আপনি ভাইবার টেনশন যেহেতু পরে, প্রথমে আপনার হাতে আছে রিটেন, আপনাকে হচ্ছে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে বিসিএস লিখিত পরীক্ষা আপনি কত ভালো করতে চান। সো আমি যারা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তাদের জন্য বলে দিচ্ছি যে দেখেন ভাই, এই লিখিত পরীক্ষার আগে যেই সময়টুকু আছে আপনি হচ্ছে অন্য কোনো কাজে ইনভলভ না থেকে, আপনি যদি বিশেষ লিখিত পরীক্ষার প্রার্থী হন, আপনি আসলে সর্বোচ্চ পরিমাণ ইনপুট দেন বা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেন বিসিএস লিখিত পরীক্ষায় এই 900 নাম্বারের ভিতরে কত বেশি আপনি নাম্বার পেতে পারেন যদি বিসিএস ক্যাডার হতে চান। কারণ কি, কারণ হচ্ছে বাস্তবতা হচ্ছে এটাই যে আপনি ধরেন 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকেছেন, এরপরে 46তম বা 47তমতে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় টিকবেন কিনা ভাই এটা কিন্তু আনসার্টেন। মানে আপনি গ্যারান্টি দিয়ে আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না যে এর পরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনি টিকবেন। সো আপনি একটা চান্স পাইছেন বিসিএস রিটেন পরীক্ষা দেওয়ার। আমার কাছে মনে হয় যে আপনি হচ্ছে এই বিসিএস রিটেন পরীক্ষাটা ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে দেন যাতে এখান থেকেই আপনি কোনো রেজাল্ট নিয়ে আসতে পারেন। সো এই জন্য আমি যেটা মনে করি যে বিসিএস লিখিত পরীক্ষা যারা অ্যাটেন্ড করবেন, এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ যে আপনি রিটেন পরীক্ষা অ্যাটেন্ড করার চান্স পেয়েছেন। এবং এই 900 নাম্বারের ভিতরে আপনার কিন্তু এবার আর কোনো টিক দেওয়ার বিষয় নাই প্রিলিমিনারি পরীক্ষার মতন, কিন্তু টিক দেওয়া বা ভাগ্যের কোনো বিষয় নাই। এইবার 900 নাম্বারে আপনি কিন্তু আপনার হাত আছে এবং আপনার কলম আছে, আপনি যত পারেন লিখে আসেন। এবং এই 900 নাম্বারে কত ভালো লিখে আসতে পারবেন এটার জন্য আসলে এখন থেকে প্রিপারেশন নেন বা এখন থেকে চিন্তা করেন যে কোন জিনিসগুলা আপনি বেশি জোর দিবেন বা কোন জায়গায় হচ্ছে আপনি খুব ভালো লিখে আসবেন, যেটা হচ্ছে অন্য লিখিত পরীক্ষার প্রার্থীদের চেয়ে আপনার খাতাটাকে আলাদা করবে। এই আলাদা করার জন্য অনেক সিস্টেম আছে, কারণ হচ্ছে এই 900 নাম্বারের পরীক্ষা অনেকেই লিখবে, সবাই ট্রাই করবে, এর ভিতরেও কিন্তু অন্যদের থেকে আপনার লেখাটা একটু অন্যরকম হতে হবে, আপনার খাতার প্রেজেন্টেশন থেকে শুরু করে বাকি সবকিছু অন্যরকম হতে হবে। তাহলে বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে যে আপনার খাতার প্রেজেন্টেশন বিশেষ লিখিত পরীক্ষায় ভালো করতে হলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খাতার প্রেজেন্টেশন। এবং আমি মনে করি প্রিপারেশনের শুরুতেই এই জিনিসগুলো মাথায় নিয়ে ফেলা উচিত যে আপনি প্রথমেই বা যেই টপিকটাই পড়েন না কেন, আপনি চিন্তা করবেন যে ওই সিলেবাসের ওই টপিকটায় সবাই যেভাবে লিখবে আপনার খাতার প্রেজেন্টেশন একটু হলেও বেটার হতে হবে বা একটু হলেও একটু চমক স্যারদেরকে দিতে হবে, একটু গদবাঁধা না হয়ে একটু চমক স্যারদেরকে দিতে হবে বা প্রেজেন্টেশনটা একটু আলাদা হইতে হবে, যাতে করে অন্যদের চেয়ে আপনি 1 মার্ক হলেও একটা প্রশ্নে বেশি পান। এই সিস্টেম আপনাকে বাইর করতে হবে। কিভাবে বের করবেন আমি কিছু কিছু জিনিস একটু শেয়ার করব। এটার জন্য হচ্ছে কি জরুরি, আপনার এক্সাম বা আপনার হচ্ছে এক্সামের যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আগে থেকেই ফিক্স করে ফেলা উচিত। এক একজনের স্ট্র্যাটেজি বা এক একজনের হচ্ছে স্ট্রং জোন ডিফারেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকেই বের করতে হবে বা নির্ণয় করতে হবে আপনার আসলে রিটেন পরীক্ষায় সাবজেক্ট গুলোর ভিতরে কোনটা স্ট্রং জোন, সেই স্ট্রং জোনটাকে সেন্টার করে আপনি আপনার স্ট্র্যাটেজি সাজাবেন। ওকে, তো এখানে একটা বিষয় চলে আসছে। একজন বলছেন যে হ্যান্ড রাইটিংটা বাজে, এটা কি করব। হ্যান্ড রাইটিং আমি মনে করি বিসিএস রিটেন পরীক্ষায় আসলে খুবই ভাইটাল একটা রোল প্লে করে। এবং আমি 40তম বিসিএস এ আমার খেয়াল আছে আমার এক বন্ধু, সে হচ্ছে আমার সাথে বিসিএস লিখিত পরীক্ষায়
অংশগ্রহণ করে। তার সাথে হচ্ছে আমার ভাইবার আগ দিয়ে পরিচয়। ভাইবার নলেজ কিন্তু তার অনেক বেশি ছিল, বা হচ্ছে আমি যেই পরিমাণ পড়াশোনা করছি সে ওই ওই সময় তার চেয়ে বেশি পড়াশোনা করতো। বা ভাইভাতে তাকে যেই প্রশ্ন জিজ্ঞেস করতাম সেই প্রশ্নই সে পারতো। কিন্তু তার হাতের লেখাটা ছিল একটু খারাপ, একটু খারাপ মানে মোটামুটি ভাবে আহ দুর্বোধ্য রকমের বলা যাবে। তো তার কিন্তু বিশেষ লিখিত পরীক্ষায় হয়, আহ ভাইবা পরীক্ষা দেয়, কিন্তু সে কিন্তু আলটিমেটলি কোনো ক্যাডার পায় নাই। তো এবং হচ্ছে আমরা যারা তাকে দেখছি খুব কাছ থেকে, আমরা আসলে প্রায়ই বলি যে সে আসলে হয়তো তার ওই হাতের লেখার কারণেই একটু পিছিয়ে যায়, বা হয়তো কিছু নাম্বার তার কমে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা হাতের লেখা একেবারেই খারাপ আছে তারা চেষ্টা করেন একটু মানে বোধগম্য যাতে হয়। আর হাতের লেখা যিনি ভালো আছে তার চেষ্টা করবেন যে একটু স্পিডে লেখা যায়। আর যে হাতের লেখা যার ভালো সে অবশ্যই বিশেষ লিখিত পরীক্ষায় একটু হলেও আপার হ্যান্ডে আছেন, এটা মেনে নিতেই হবে। কারণ হচ্ছে ওই যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, আমি যখন খাতাগুলা নিব তখন কিন্তু যার হাতের লেখা ভালো পরিষ্কার, বা যার হাতের লেখাটা একটু সহজে বোঝা যায়, তাকে কিন্তু মানে সে কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে অবশ্যই স্যারদের মনে। এবং যার হাতের লেখা পড়তেই কষ্ট হয়, লাইক মানে আরামসে পড়া যায় না, পড়তে হলে একদম চোখ কাছে নিয়ে যেতে হয়, খুঁটায় খুঁটায় 2-3 বার পড়লে একবার বোঝা যায়, সেই ক্ষেত্রে কিন্তু টিচার একটু হলেও বিরক্ত হবে, এবং সেটার মানে সেটার আউটপুট কিন্তু সে নাম্বারের মাধ্যমে একটু হলেও দিবে। তো সেই ক্ষেত্রে যাদের হ্যান্ডরাইটিং তো আসলে এই কম সময়ের ভিতরে চেঞ্জ করা যাবে না, আমরা তো অবশ্যই সবাই ম্যাচিউরড এবং গ্রাজুয়েশন কমপ্লিট করা। হ্যান্ডরাইটিং আশা করি সবার বোধগম্য আছে, খুব বেশি ভালো হইতে হবে এমন কিছু না। হ্যান্ডরাইটিংটা মোটামুটি ভাবে একটু পরিষ্কার করে বা হচ্ছে একটু ভালো করে লেখার প্র্যাকটিস করতে হবে। এবং আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন, এই 3 মাস 4 মাস আপনি আসলে এত পরিমাণে আপনাকে লিখতে হবে, আসলে আপনার হাতের লেখা হচ্ছে মোটামুটি ভাবে ভালো এবং ফাস্ট হয়ে যাবে আর কি, যাদের এখনো লেখার অভ্যাস নাই। কারণ আপনারা যারা হয়তো এখনো লাস্ট ইউনিভার্সিটি থেকে আসছেন, আপনাদের হয়তো অনেক দিন ধরে ইংরেজিতে লিখে আসছেন, বাংলায় লেখার প্র্যাকটিসটা অনেকে ভুলে গেছেন, অনেকে বাংলা লিখছেন ইংলিশে লেখার প্র্যাকটিস নাই। তো এই সময়টা আসলে এখন কাজে লাগাইতে হবে। যার বাংলা হাতের লেখার স্পিড কম তাকে স্পিড বাড়াইতে হবে, যার ইংলিশ হাতের লেখা স্পিড কম তার ওটাও স্পিড বাড়াইতে হবে, বা হচ্ছে ওইভাবে প্র্যাকটিস করে নিতে হবে। এটা হচ্ছে একটা মেজর ফ্যাক্টর। আর তুমি যে বিসিএস রিটেন পরীক্ষায় ভালো করতে হলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। চেষ্টা করবেন যে ডেইলি কিছু না কিছু লেখার, এবং আপনার লেখা যে আসলে খুব বেশি ভালো হতে হবে এমন না, আবার হচ্ছে মোটামুটি ভাবে হাতের লেখা দেখে কিন্তু খুব ফাস্ট লিখতে হবে এই কম সময়ের ভিতরে এত কিছু লেখে আসার জন্য। তো এইটা একটা বিষয়। আর হচ্ছে প্রত্যেক পরীক্ষাতে এক্সাম স্ট্র্যাটেজি, বা হচ্ছে আপনার যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগান, অন্য খাতার চেয়ে আপনি 10 থেকে 15 নাম্বার অবশ্যই বেশি পাবেন প্রত্যেকটা পরীক্ষাতেই। সেই সুযোগ কিন্তু আপনার আছে, তো এটা চিন্তা করে প্রথম থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তো আমি সাবজেক্ট ওয়াইজ আগাবো। প্রথমে হচ্ছে আমি যেই সাবজেক্টটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, আহ বাংলা। বাংলা সাবজেক্টে আমরা জানি 200 নাম্বারের প্রশ্ন হয়। তো এই 200 নাম্বারের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, আমার এক্সপিরিয়েন্সের আলোকে আমি এটা একটু শেয়ার করি। প্রথমে আসি হচ্ছে যে বাংলা 200 নাম্বারের মধ্যে কোন জিনিসটা থাকে। প্রথমে প্রথমে থাকে হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে 30 নাম্বারের প্রশ্ন হয়। তো ব্যাকরণ থেকে 30 নাম্বারের প্রশ্নে এই পার্টটুকু ভালো করা জরুরি, কারণ এখানে আসলে খুব কম সময়ের ভিতরে 30 মার্কস অ্যান্সার করা যায়, এবং এখানে আসলে ফুল মার্কস তোলার একটা সুযোগ থাকে। বা হচ্ছে আপনি যদি ভালো পরীক্ষা দেন আপনি কিন্তু একদম ফুল মার্কসের কাছাকাছি একটা মার্কস পাবেন। এখানে যে প্রশ্নগুলো থাকে এগুলো একদম হচ্ছে টিপিক্যাল টাইপের প্রশ্ন হয়। টিপিক্যাল মানে প্রশ্ন হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন যদি আপনি ঘাটেন তাহলে আপনি বুঝে যাবেন যে কি টাইপের প্রশ্ন থাকে। যেমন আপনি যদি খেয়াল করেন, বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার নিয়ম লিখতে দেয়, এরপরে হচ্ছে আপনার নত্যবিধানের 6টা নিয়ম ধরেন আপনাকে লিখতে দিল, এরপরে শব্দ গঠনের বিভিন্ন উপায় কি কি হইতে পারে, এই রকম ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আবার হচ্ছে বিভিন্ন বানান শুদ্ধকরণ আছে, বাগধারা আছে। তো এই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে এই ব্যাকরণ অংশের জন্য, বিশেষ প্রিলিমিনারির জন্য আসলে রিটেনের প্রত্যেকটা অংশের প্রিপারেশনের জন্য প্রথম কাজ যেটা, ফার্স্ট কাজ যে প্রিপারেশন নেবেন তার হচ্ছে ফার্স্ট কাজ 35 থেকে শুরু করে, 35-এর আগে দরকার নাই, কারণ 35 থেকে রিটেন পরীক্ষার সিলেবাস কমপ্লিটলি চেঞ্জ হয়। 35 থেকে শুরু করে সর্বশেষ যে বিশেষ লিখিত পরীক্ষা হয়, এই সর্বশেষ লিখিত পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করা, বা প্রশ্ন হচ্ছে একবার করে দেখা। তাহলে আপনি যখন ব্যাকরণ পরীক্ষার ব্যাকরণ অংশের জন্য প্রস্তুতি নেবেন, আপনি প্রথমেই 35 থেকে শুরু করে একদম লাস্ট যে বিসিএস হয় তার হচ্ছে ব্যাকরণ অংশের প্রশ্নগুলা দেখবেন।
দেখলে আপনি দেখবেন যে প্রত্যেকবারই একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ওই যে বাংলা একাডেমির অমুক বাংলা ভাষার 6টা নিয়ম বা অমুক ভাষার কি কি নিয়ম। তো এরকম 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকেই। আবার হচ্ছে শব্দ গঠনের নিয়ম বা শব্দ গঠনের কয়টা উপায়, এটা প্রত্যেকবার থাকে। বানান থেকে প্রশ্ন থাকে, বাক্য গঠন থেকে প্রশ্ন থাকে, বাগধারা বা হচ্ছে প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন থাকে। তো এখানে এরকম আপনাকে 5টা প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটা প্রশ্নে 6টা করে নাম্বার থাকে, 5 6 30। তো এটা খেয়াল রাখবেন, যদি ডেসক্রিপটিভ প্রশ্ন হয় অবশ্যই মিনিমাম 6টা করে পয়েন্ট লিখে আসবেন। মিনিমাম 6টা করে পয়েন্ট লিখে আসবেন। কেন 6টা করে পয়েন্ট লিখে আসবেন? ধরেন আপনাকে জিজ্ঞেস করছে যে নত্যবিধানের নিয়ম লিখুন, ঠিক আছে, তো আপনি নত্যবিধানের নিয়ম লিখছেন ধরেন 4টা, ঠিক আছে। এখন আরেকজন নিয়ম লিখছে 6টা, যে 6 লিখছে সে 6 6 পাবে, না আপনি 4টা লিখছেন আপনি 6 6 পাবেন? নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে 6টা লিখে আসছে সেই কিন্তু বেশি চান্স যে 6 সে 6 পাবে। তো আপনি এই যদি এরকম ডেসক্রিপটিভ প্রশ্ন থাকে, আপনি মিনিমাম 6টা করে প্রশ্ন উত্তর লিখে আসবেন এবং সাথে অবশ্যই এক্সাম্পল দিবেন। এরকম নত্যবিধানের নিয়ম হোক, সত্যবিধানের নিয়ম হোক বা শব্দ গঠনের উপায় হোক, আপনি ট্রাই করবেন যাতে 6টা করে পয়েন্ট লেখা যায়। এবং ব্যাকরণ অংশে আরেকটা জিনিসের উপর জোর দিবেন, সেটা হচ্ছে যে বানান। বানান গুলো যাতে হচ্ছে ঠিকভাবে লেখা যায়, এইটা একটু জোর দিবেন। এর সাথে সাথে হচ্ছে বাগধারা, প্রবাদ প্রবচন, এগুলো একটু জোর দিয়ে পড়বেন। বাগধারা বা হচ্ছে প্রবাদ প্রবচন। তো বাংলা ব্যাকরণ পাঠের জন্য আসলে খুব বেশি প্রিপারেশন লাগে না। গদবাঁধা যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলোর জন্যই হচ্ছে আপনি যদি মোটামুটি ভাবে 1 2 দিন সময় নিয়ে পড়েন, আপনার আসলে বাংলা ব্যাকরণ থেকে আর খুব বেশি কিছু পড়ার থাকে না। সো ওই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে 30 নাম্বারের জন্য হচ্ছে আপনার এই জিনিসগুলা করতে পারেন। আমি যদি সামারি করি, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই আপনার এখানে আসলে 80% পড়া শেষ। আর বাকি আপনি কি করতে পারেন, যে যেই প্রশ্নগুলা সম্ভাব্য সেই প্রশ্নগুলা পড়ে ফেলতে পারেন। ডেসক্রিপটিভ প্রশ্ন হলে 6টা করে পয়েন্ট লিখে আসবেন। বানানটা একটু ভালোভাবে দেখবেন, কারণ বানানটা যদি ভুল হয়ে যায় আপনার মনের অজান্তে নাম্বার কিন্তু কমে আসবে এই ক্ষেত্রে। এবং বাগধারা বা প্রবাদ প্রবচন এটা একটু ভালোভাবে পড়বেন, এখান থেকে প্রশ্ন হবেই হবে। প্রথমে অর্থ লিখবেন বাগধারা বা প্রবাদ প্রবচনের, এরপরে হচ্ছে ওই অর্থ থেকে আপনি হচ্ছে বাক্য গঠন করবেন। এই পার্ট, এইটুকু হচ্ছে বাংলা ব্যাকরণের অংশের প্রস্তুতি। এরপরে হচ্ছে আর বাংলা ব্যাকরণের পরে যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ থেকে প্রশ্ন আসে। ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ থেকে 20 নাম্বারের প্রশ্ন হয়। এখানে আসলে আলাদাভাবে খুব বেশি কিছু প্রস্তুতি নেওয়ার নাই। আপনি কয়েকটা বিগত বছরের প্রশ্নগুলা দেখতে পারেন এবং এর সাথে হচ্ছে কয়েকটা মডেল ভাব সম্প্রসারণ দেখে যাইতে পারেন এবং চেষ্টা করবেন যে যেই ভাব সম্প্রসারণটা লিখতেছেন ওইটার অর্থটা বা হচ্ছে ইন্টারনাল যে মিনিংটা আছে এটা ঠিক রেখে লেখার জন্য। আপনি বানিয়ে লিখবেন কিন্তু হচ্ছে ইন্টারনাল মিনিংটা যাতে ঠিক থাকে বা হচ্ছে অর্থবদ্ধ যাতে হয়, পরে যাতে টিচার বুঝতে পারে। এটা একটা। এর সাথে হচ্ছে সারাংশ সারমর্ম, এখানে আমার কিছু বলার নাই। এই জিনিসগুলো আসলে বেশিরভাগই আমরা স্কুলে বা কলেজে পড়ে আসছি। ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্মের হচ্ছে প্রিপারেশন আসলে ওইটাই স্কুলে বা কলেজে আমরা যেগুলো পড়ে আসছি সেখান থেকেই। এটাও আপনি বিগত বছরের প্রশ্ন দেখার পাশাপাশি বেশ কিছু মডেল আপনি নিজে বাসায় বসে বসে যদি এক্সারসাইজ করেন তাহলেই হবে। আলাদাভাবে আসলে এখানে খুব বেশি কিছু করার প্রয়োজন হয় না। এরপরে হচ্ছে আমাদের যেটা নিয়ে প্রিপারেশন নিতে হয় সেটা হচ্ছে কি, বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যে 30 মার্কের প্রশ্ন হয়। 10টা প্রশ্ন আছে, 3 মার্ক করে, 30 মার্কের প্রশ্ন। তো বাংলা সাহিত্যে ভালো করার জন্য আমি যে জিনিসটা করেছিলাম, প্রথম কথা হচ্ছে যে আহ এইখানের প্রশ্নগুলো ডেসক্রিপটিভ হয়। যেমন প্রিলিমিনারি পরীক্ষায় আমরা জাস্ট এরকম প্রশ্ন হতো যে নিচের কোনটি মুক্তযুদ্ধ ভিত্তিক গ্রন্থ বা গ্রন্থ নয়, বা নিচের কোনটি রবীন্দ্রনাথের গল্প বা উপন্যাস বা নাটক। এখানে কিন্তু একটু ডেসক্রিপটিভ প্রশ্ন হবে। এখানে রবীন্দ্রনাথের একটা গল্প দিয়ে বলবে যে এই গল্পের ওই চরিত্রটি বিশ্লেষণ করুন, বা রবীন্দ্রনাথের এই গল্পের আসলে কি বোঝাতে চেয়েছিলেন, এই গল্পের সারমর্ম কি। সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম কাজ যেটা করা যায় সেটা হচ্ছে পিএসসির যে 11 জন আছে কবি সাহিত্যিক, ওই 11 জন সম্পর্কে আগে প্রথমে ভালোভাবে পড়তে হবে একটু ডিটেইলে। এবং হচ্ছে ওই যে রবীন্দ্রনাথ নজরুল যেহেতু সবচেয়ে বেশি আছে, এখানে আপনাকে বেশি সময় দিতে হবে। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে সব বিখ্যাত সাহিত্যিকদের কিছু কমন কোটেশন নোট করে পড়ে ফেলবেন। সব বিখ্যাত সাহিত্যিকদের কিছু কমন কোটেশন
ঠিক আছে, কমন কোটেশন নোট করে পড়বেন। কমন কোটেশন নোট করে পড়লে যেটা হবে সেটা হচ্ছে কি, ধরেন এরকম প্রশ্ন আসছে যে নজরুল রিলেটেড যদি প্রশ্ন আসে, তাহলে যে কোনো প্রশ্নে যাতে আপনি এটা দিয়ে দিতে পারেন, এরকম কিছু কোটেশন আপনি নোট করে পড়বেন। যেমন ধরেন প্রশ্ন হতে পারে যে নজরুলের বিদ্রোহী চেতনা আহ নিয়ে লেখেন, তাইলে হচ্ছে নজরুলের বিদ্রোহী টাইপের যে কবিতা আছে, আপনি নজরুলের কবিতা থেকে ওই আহ, বিদ্রোহী টাইপের কিছু কবিতা থেকে কয়েকটা কোটেশন যদি মুখস্থ রাখেন, নজরুল রিলেটেড যেই প্রশ্নে নজরুলের বিদ্রোহী চেতনা বা নজরুলের সাম্যবাদী চেতনা বা নজরুলের হচ্ছে যেই হচ্ছে কাব্য চর্চা নিয়ে যেই প্রশ্ন আসে, আপনি কিন্তু এটা দিতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, 3 মার্কের প্রশ্নে আসলে মোটামুটি ভাবে 1 পেজ আপনাকে লিখতেই হবে। 3 মার্কের জন্য 1 পেজ লেখার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা লেখাতেই চেষ্টা করবেন কোনো কবি, ওই কবি বা সাহিত্যিকের কোনো কবিতার অংশ, ঠিক আছে, বা হচ্ছে কোনো আহ কবিতার অংশ বা হচ্ছে কোনো নাটকের অংশ বা নাটকের চরিত্রের নাম, এগুলা বেশি করে দেয়ার। ঠিক আছে, চেষ্টা করবেন যে কোটেশন ইউজ করার, ওই কবির বা ওই সাহিত্যিকের যে কোনো একটা গদ্য পদ্যের কোটেশন ব্যবহার করার চেষ্টা করবেন। আহ, এটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি 3-এ একদম মানে সবচেয়ে বেশি নাম্বার যেটা স্যার দিবে সেটাই পাবেন, রেদার দেন আপনি যদি শুধু গদবাঁধা লিখে আসেন 2-3 লাইনে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে হয়তো আপনি ফুল মার্কস পাবেন না। কিন্তু এর সাথে যদি আপনি রবীন্দ্রনাথের বা নজরুলের একটা কবিতার লাইন বা হচ্ছে একটা কিছু অ্যাড করে দেন, বা চর্যাপদ নিয়ে প্রশ্ন আসলে আপনি যদি চর্যার একটা পদ লেখেন রিলেভেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি মার্ক পাওয়ার হচ্ছে পসিবিলিটি থাকে। এর সাথে সাথে হচ্ছে যে যেটা করা যাবে সেটা হচ্ছে যে ওই কিছু টাইপ প্রশ্ন আছে যেগুলো হচ্ছে একদম 1 লাইনের উত্তর দেওয়া সম্ভব, সেগুলোর ক্ষেত্রে আর ব্যাখ্যা করার দরকার নাই। যেমন এরকম প্রশ্ন হতে পারে যে শওকত ওসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক 3টা গ্রন্থের নাম লিখুন, তখন হচ্ছে আপনি শওকত ওসমানের 3টা মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের নাম, এটা তো প্রিলিমিনারি নলেজ থেকে আপনি উত্তর করতে পারবেন। এরকম 1-2টা প্রশ্ন কিন্তু থাকে, তখন কিন্তু আর ইলাবোরেশনে যাওয়ার দরকার নাই, তখন আপনি জাস্ট হচ্ছে ওই 3টা গল্পের বা উপন্যাসের নাম লিখে আসবেন। তো এরকম প্রশ্ন আসলে আপনি খুব বেশি পাবেন না প্রিলি টাইপের। এই 10টার ভিতরে এরকম 1টা বা 2টা প্রশ্ন থাকবে, আপনাকে বলবে মুক্তিযুদ্ধের 3টা গল্পের নাম লেখেন বা ওরকম কিছু 3টা পদ্যের নাম লেখেন অমুক সাহিত্যিকের। আর বাকি 8-7টা প্রশ্নই আপনাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, সেগুলোর জন্য মিনিমাম 1 পেজ আপনাকে বরাদ্দ রাখতে হবে। ওকে, তো এই ছিল বাংলা সাহিত্যের প্রস্তুতি। আমি এটাই করেছিলাম যে আহ, সাহিত্যিকদের সম্পর্কে আমরা কম বেশি প্রিপারেশন নেওয়ার পরে আমাদের যেটা চেষ্টা করতে হবে যে স্ট্র্যাটেজি এখানে এটাই, যে যেই সাহিত্যিক থেকে প্রশ্ন আসুক, কমন সাহিত্যিক গুলার থেকে যদি প্রশ্ন আসে, আমি যাতে প্রত্যেকটা প্রশ্নে মিনিমাম 2টা কবিতার লাইন বা হচ্ছে 2টা রেফারেন্স দিয়ে আসতে পারি, যাতে করে হচ্ছে টিচার আমার খাতাটা দেখে একটু খুশি হয় যে সে এটা লিখেছে। এইটা একটা বিষয়। আর হচ্ছে এর পরের অংশটুকু যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা একটু নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। গ্রন্থ সমালোচনাতে 15 নাম্বার থাকে। তো গ্রন্থ সমালোচনার 15 নাম্বারের জন্য কিছু ট্রেন্ড আছে, ওই টিপিক্যাল ট্রেন্ড থেকে প্রশ্ন হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটা গ্রন্থের সমালোচনা বা বিগত বছরে যেই গ্রন্থ সমালোচনাগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস, একটা নাটক, এগুলার গ্রন্থ সমালোচনা, একই সাথে ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস, একটা নাটকের গ্রন্থ সমালোচনা, বঙ্গবন্ধুর যে বই আছে 3টা সেখানের সেই বইগুলার গ্রন্থ সমালোচনা, এর পাশাপাশি হচ্ছে বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কোনো একটা বইয়ের গ্রন্থ সমালোচনা। এরকম কয়েকটা যদি আমরা পড়ে ফেলতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মোটামুটি ভাবে গ্রন্থ সমালোচনার অংশটুকু কাভার্ড হয়ে যায়। আর এখানেও চেষ্টা করা যায় যে যেই গ্রন্থের সমালোচনা লিখবেন সেখান থেকে ওই গ্রন্থ থেকে কিছু অংশ যদি কোটেশন করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব। আর গ্রন্থ সমালোচনা মানে এটাই না যে আপনি ওই বইয়ের ভুল ধরে লিখবেন যে ওই বইয়ে এটা ভুল হয়েছে বা এই গ্রন্থে এটা ঠিক হয় নাই। সব সময় কিন্তু গ্রন্থ সমালোচনা কিন্তু ভুল ধরা যাবে না। আপনার হচ্ছে ওই বই মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই যখন অ্যানালাইসিস করবেন, সেখানে কিন্তু আপনি বলতে পারবেন না যে এই বইয়ের এখানে ভুল হয়েছে বা এই বইয়ের এখানে এটা ঠিক হয় নাই। তো এটা একটু মাথায় রাখতে হবে। গ্রন্থ সমালোচনা মানে কিন্তু পজিটিভ সাইড গুলাই হচ্ছে বেশি ফোকাস করবেন, স্পেশালি হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর বই নিয়ে যখন আপনি গ্রন্থ সমালোচনা লিখবেন, এটা হচ্ছে একটা বিষয়। আর তো গ্রন্থ সমালোচনার জন্য আপনি যেটা করতে পারেন, বাজারের একটা বই থেকে সবগুলা মানে উপন্যাস বা হচ্ছে নাটকের কাহিনী, মানে এখন তো উপন্যাস বা নাটক পুরোটা পড়া সম্ভব না, আপনার যদি আগে পড়া না থাকে, আপনি আসলে জিসটাই পড়বেন। গ্রন্থ সমালোচনার যে বইটা আছে, এই বইটা থেকে অনেকগুলা গ্রন্থ কমন গুলা যেগুলা নিয়ে এর কাহিনী আপনি পড়ে ফেলতে পারবেন, যে এই গ্রন্থে কি হয়েছে, এটার কাহিনী মোটামুটি এরকম।
এরকম যদি আপনি কাহিনী মাথায় নেন, এখান থেকে আসলে আপনি এই বাংলা সাহিত্যের অংশেও হেল্প পাবেন। কিভাবে হেল্প পাবেন? কারণ গ্রন্থ সমালোচনাতে আপনি ধরেন একটা বঙ্কিমের একটা গ্রন্থ নিয়ে সমালোচনা পড়ছেন, এটা গ্রন্থ সমালোচনাতে আসে নাই, কিন্তু এটা আসলে চলে আসছে এই বাংলা সাহিত্যের প্রশ্নে। রবীন্দ্রনাথ বঙ্কিমের ওই গ্রন্থ নিয়ে একটা প্রশ্ন আসছে, ওই চরিত্রটি বিশ্লেষণ করুন। তাহলে কিন্তু আপনার এই বাংলা সাহিত্য গ্রন্থ সমালোচনা দুইটা পার্ট একসাথে কোলাবোরেট করে কিন্তু এখানে চাইলে পড়তে পারেন। এটা একটা গেল। আর এরপরে হচ্ছে অনুবাদে এখানে 15 মার্ক আছে। অনুবাদের বিষয়টা আমি হচ্ছে ইংলিশের প্রিপারেশনে যখন বলবো তখন চলে আসবে, অনুবাদ নিয়ে এখানে আর কথা বলছি না। আর কাল্পনিক সংলাপ পত্র লিখন হচ্ছে এখানে আমি আসলে খুব বেশি কিছু বলতে চাই না। কাল্পনিক সংলাপ বা হচ্ছে আমরা যেটা বলি ডায়লগ ইংলিশের, এই কাল্পনিক সংলাপ পত্র এগুলা হচ্ছে আমরা এই জিনিসগুলাও আসলে স্কুল কলেজে পড়ে আসছি। এখানে আসলে খুব বেশি কিছু করার নাই। আগের যে প্রশ্নগুলো আছে বিগত বছরে সেগুলো দেখে মোটামুটি ভাবে 1-2টা মডেল এক্সারসাইজ করলেই হবে। স্পেশালি আমরা হচ্ছে এই জিনিসটাতে সবচেয়ে বেশি জোর দিব, রচনাতে জোর দিব, কারণ বাংলা রচনায় আসলে 40 মার্কস আছে। এবং এই 40 মার্কসের জন্য চেষ্টা করতে আসতে হবে যে মিনিমাম 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-10 মিনিট যাতে লেখা যায়। তো 4 ঘন্টার মধ্যে মাথায় রাখবেন অবশ্যই বাংলা রচনা লেখার জন্য আহ 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট আপনাকে রাখতেই হবে। এটা একটা কারণ হচ্ছে যে আপনার রচনা যদি খারাপ হয় বা আপনি ধরেন পুরো পরীক্ষা আউটস্ট্যান্ডিং দিচ্ছেন, যেটা হবে আর কি আগে থেকেই বলে দিচ্ছি আমার অভিজ্ঞতা থেকে, যে পুরো পরীক্ষা আপনি খুবই ভালো দিচ্ছেন, মানে বাকি পার্টগুলো একদম ভালো করে লিখছেন, যেমন ধরেন আপনি প্রশ্ন পাই প্রথমে ব্যাকরণ লিখছেন অনেক সময় নিয়ে, এরপরে ভাব সম্প্রসারণ সারমর্ম ওইগুলার কোয়ালিটির দিকে মনোযোগ দিতে যে দেখছেন আপনি যে 40 মার্কের জন্য লাস্টে খুব কম সময় আছে, ধরেন আপনার হাতে আধা ঘন্টা বা 30, 35, 40 মিনিট আছে অনুবাদ টনুবাদ সবকিছু লেখার পরে, তখন কিন্তু আপনি আসলে নিজেই মেন্টালি ডাউন হয়ে যাবেন বা প্রেসারে পড়ে যাবেন, কারণ 40 মার্কের জন্য আপনার মিনিমাম 1 ঘন্টা যে সময় প্রয়োজন সেই সময়টা আপনি দেন নাই, আপনি 30 থেকে 35, 40 মিনিট সময় দিচ্ছেন। এবং এই সময়ের ভিতরে কিন্তু এই বাংলা রচনা আসলে খুব ভালো মানে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি মিলায় লেখায় আসা একটু কঠিন, কারণ আপনি তখন হচ্ছে যে মানে পেজও কিন্তু ভরাইতে হবে। 40 মার্কের জন্য মিনিমাম ধরেন 10, 15, 20 পেজের মতন লিখে আসতে হবে, আরো বেশি লিখতে পারলে তো আরো ভালো। তো আপনি যদি কম লিখে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে পরীক্ষা দিয়ে মনে হবে যে আগের গুলা ভালো লিখছেন, তো কি হয়েছে আসলে রচনা যদি কম লেখেন এরপরে কিন্তু আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি লো থাকবে। সো আমার কাছে মনে হয় যে এই জন্য আপনারা যারা ওই লাস্টের দিকে অবশ্যই মডেল টেস্ট দিবেন, এবং পুরো পরীক্ষার প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্টটাও জরুরি। কারণ হচ্ছে এখানে একটা জিনিস আসলে লিখতে ভুলে গেছি, খাতার প্রেজেন্টেশন এক্সাম স্ট্র্যাটেজি হ্যান্ড রাইটিং এর সাথেও বিসিএস লিখিত পরীক্ষায় আপনার সাথে অন্যের আসলে ডিফারেন্সটা হয়ে যাবে আসলে টাইম ম্যানেজমেন্টেও, এই জিনিসগুলাতে টাইম ম্যানেজমেন্টে। কারণ আসলে প্রিপারেশন আসলে বাংলায় মোরলেস সবারই সেম থাকে, কেউ হচ্ছে এই রচনাটা বেশি টাইম নিয়ে লেখে, কেউ বাকিগুলো আসলে একটু স্লো লিখতে লিখতে আইসা আর লাস্টে টাইম পায় না, রচনা কোনোভাবে লিখে দিয়ে আসে। তো নিশ্চয়ই এখানেও কিন্তু 40-এ একজন ধরেন 30 পাবে, একজন ধরেন 20 পাবে, বা একজন ধরেন 15-16 পাবে সর্বোচ্চ। তাহলে তার সাথে কিন্তু তার এখানে কিন্তু 10 নাম্বারের মতন ডিফারেন্স হয়ে আসবে। আর বাংলা রচনার জন্য যেটা করা যায় আহ সেটা হচ্ছে যে রানিং কিছু টপিক আছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বিষয়ে, সেই টপিক গুলার সাথে রচনা আসলে মিলিয়ে পড়া যায়। যেমন বাংলাদেশের এখন যদি যেগুলা হচ্ছে একদম কন্টেম্পোরারি ইস্যুজ আছে সেইগুলা থেকেই আসে। যেমন আমার 40তমতে কি ছিল, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। 41তমতে কি ছিল, ছিল হচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হয়েছে বা উন্নয়নশীল দেশে প্রবেশ, এই টাইপের রচনা। এখনকার পার্সপেক্টিভে বা এখন সমসাময়িক ঘটনা কি, 2041 সালে স্মার্ট বাংলাদেশ, হচ্ছে ডেল্টা প্ল্যান, এই টাইপের রচনাগুলা হচ্ছে বা এই টাইপের কিছু কমন টপিক নিয়ে আপনি যদি প্রিপারেশন করেন, শুধু রচনাতে বাংলা রচনাতে হেল্প পাবেন এমন না, এখান থেকে বাংলাদেশ বিষয়াবলী একই সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়াবলীতেও লিখতে পারেন। তো রচনার জন্য আমি যেটা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা কমন খাতা ছিল, এই খাতাতে হচ্ছে আমি রচনা নোট করতাম বা যেটা করতাম রচনা কিভাবে নোট করতাম আমি এটা একটু শেয়ার করি। আমি হচ্ছে ধরেন আমি নারীর ক্ষমতায়ন নিয়ে পড়াশোনা করতেছি, তাহলে নারীর ক্ষমতায়ন আসলে পড়াশোনা করলে কোথায় কোথায় আমার উপকার পেতে পারি। বিসিএস রিটেন পরীক্ষার সিলেবাস হিউজ, কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলবো যে সিলেবাসটাকে কমায় আনার জন্য কিছু জিনিস এইভাবে অ্যাকুমুলেট করে আনতে হবে। যেমন নারীর ক্ষমতায়ন আপনি কোথায় কোথায় পড়বেন, আপনি বাংলা বিষয়াবলীর রচনার জন্য পড়তে হবে। বাংলাদেশ বিষয়াবলীর তে নারীর ক্ষমতায়ন নিয়ে চ্যাপ্টার আছে বাংলাদেশ বিষয়াবলীতে। বাংলাদেশ বিষয়াবলীর সংবিধানে কি
নারী থেকে প্রশ্ন আছে, 40তম বিসিএস প্রশ্ন ছিল সংবিধানে নারী সংক্রান্ত যে অনুচ্ছেদ, এবং একই সাথে হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়াবলীতে প্রশ্ন আসছে। ইন্টারন্যাশনাল বিষয়াবলীতেও নারী নিয়ে প্রশ্ন আসছে, আপনি ভালো করে দেখবেন। এই 41তমতে রিটেনে একটা প্রশ্ন ছিল যে শ্যাডো প্যান্ডেমিক কাকে বলে। এটা কিন্তু ওই সময় আমার ধারণা কেউই পারে নাই, ইন্টারন্যাশনালের শ্যাডো প্যান্ডেমিক সবাই উল্টাপাল্টা লিখে দিয়ে আসছে। শ্যাডো প্যান্ডেমিক জিনিসটা কি, এটা যদি আপনি পড়েন দেখবেন যে এটা নারীর সাথে রিলেটেড। নারী ও শিশুদের প্রতি যে নির্যাতন, কোভিড-19 এটাকে শ্যাডো প্যান্ডেমিক বলে। সেম ভাবে ইন্টারন্যাশনালি আরো প্রশ্ন আসছে, ই কমার্স এর সাথে এফ কমার্স কি, এটাও কিন্তু হচ্ছে নারীর সাথে রিলেটেড। তো আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে বাংলাদেশের প্রিপারেশন, রচনার প্রিপারেশন, সংবিধানের প্রিপারেশন, ইন্টারন্যাশনালের প্রিপারেশন, এগুলা আসলে অন্য কিছু না। এগুলা শুধুমাত্র ওই নারী নিয়ে আপনি যদি সবকিছু পড়েন তাহলে আপনি সব জায়গা থেকে অ্যান্সার করতে পারবেন। তা আপনার কিন্তু এর অনেকগুলা টপ চ্যাপ্টার বা অনেকগুলা সাবজেক্ট একই সাথে কভার হয়। তো আপনি যদি একটা খাতা বানান নারীর ক্ষমতায়ন নিয়ে, তো নারীর ক্ষমতায়ন নিয়ে আপনি যা যা পড়বেন সবকিছু নোট রাখেন। লাইক রচনার যদি লেখেন, এই রচনার ভিতরেই আপনি দিতে পারেন যে সংবিধানে যে নারীর অধিকার রক্ষা করা হয়েছে এটা। সিডো সনদ ইন্টারন্যাশনালের কিন্তু ওই নারীর একটা ইয়া থেকে আসে, প্রশ্ন আসে, এটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট। সিডো সনদ বা বাংলাদেশ সিডো সনদে কোন দুইটা ক্ষেত্রে স্বাক্ষর করে নাই, এই জিনিসগুলো যদি আপনি পড়েন তাহলে কিন্তু দেখবেন যে অনেক জায়গার অনেক কিছু কভার হয়। তো সেম ভাবে হচ্ছে ওই খাতায় নারীর ক্ষমতায়ন নিয়ে আপনি নোট করেন। একই সাথে বাংলাদেশের অন্য যে ইমার্জিং বিষয়গুলো আছে, বর্তমানে ধরেন জ্বালানি সংকট আছে, এটা নিয়ে আপনি কিছু ডাটা নোট করেন। জ্বালানি সংকট এটার বা হচ্ছে এই জ্বালানি সংকটটা যদি আপনি পড়েন, এখানে বাংলাদেশ আর ইন্টারন্যাশনালের ইস্যু কি কভার হয় না? অবভিয়াসলি কভার হয়, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের নানা ইস্যু কভার হয়। একটা মিনিট। ওকে, তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়নে ছিলাম, জ্বালানি সংকট। তাহলে হচ্ছে যে জ্বালানি সংকট নিয়ে আপনি যদি প্রিপারেশন নেন, বাংলাদেশের সাথে সাথে ইন্টারন্যাশনাল কিছু জিনিস কভার হবে। জ্বালানি সংকট যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশে যে জ্বালানি সংকট দেখা দেয় বাংলাদেশ সহ বিশ্বে, এই টপিক গুলোও কিন্তু এখানে চলে আসবে। তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা এই যুদ্ধের ফলে বাংলাদেশের উপর যে প্রভাব, এই জিনিসগুলো একসাথে আপনি কভার করে পড়তে পারেন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, একই সাথে এলডিসি থেকে আমাদের উত্তরণ, এবং একই সাথে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, ডেল্টা প্ল্যান, এসডিজি, এই টপিক গুলা হচ্ছে মানে যেই টপিক গুলা রচনার ক্ষেত্রে আসতে পারে, সেই টপিক থেকে যদি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বা অন্য বিষয় থেকে প্রশ্ন আসে, সেই টপিক গুলো যাতে হচ্ছে কাভার হয়। এইভাবে আপনি যদি প্রিপারেশন নেন তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা একটু মানে গোছানো হবে। এই একটা বিষয়। ওকে, তো রচনা নিয়ে আমার কাছে মনে হয় আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি, এবং আসলে এখান থেকেই কমন পড়বে। ধরেন আপনার রচনায় না পড়লে অন্য কোথাও পড়বে আর কি। এরপরে আমরা চলে যাব আহ এবার সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানান যে বাংলা বিষয়ের প্রস্তুতি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা বাংলা বিষয়ের সিলেবাস এর কোথাও কি আপনাদের কোনো কিছু জানার আছে কিনা।
এবার আমরা হচ্ছে একটু ইংলিশ নিয়ে আলোচনা করব। ওকে, কোন বই ফলো করবেন? বাংলা বিষয়াবলীর প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে বাংলা ব্যাকরণ অংশের জন্য বাংলা ব্যাকরণ 9-10 এর বই দেখতে পারেন, বাজারের একটা গাইড বই দেখতে পারেন। গ্রন্থ অংশের জন্য হচ্ছে সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের বইটা দেখতে পারেন। গ্রন্থ সমালোচনার জন্য একটা বই আছে মহজিন নাজিলার গ্রন্থ সমালোচনা, এইটা হচ্ছে দেখতে পারেন। এইরকম কমন বইগুলাই দেখতে পারেন। আচ্ছা, নাম্বার তুলতে হলে আমাকে কোন কৌশল এগুতে হবে এটাই আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করেছি ভাই। আর হচ্ছে আমরা দেখি তাহলে পরে আমাদের কি প্রিপারেশন আছে। ইংলিশের প্রিপারেশনটা নিয়ে একটু আলোচনা করি। ইংলিশ পরীক্ষায় 200 নাম্বারের পরীক্ষা হয়, এটা আসলে আমাদের জন্য অনেকের জন্য একটা আতঙ্কের বিষয়। কারণ অনেকে আসলে এই কম সময়ের ভিতরে ইংলিশ ভীতি একটা কাজ করে আমাদের ভিতরে, যে ভীতি থেকে এই কম সময়ে আসলে উতরে ওঠাটা একটু কঠিন। আচ্ছা, লিখছেন উত্তরণের বইগুলো পড়লে হবে না? অবশ্যই উত্তরণের বইগুলো পড়লেও হবে। ইংলিশ পরীক্ষার প্রিপারেশন নিয়ে একটু কথা বলছি। ইংলিশ পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো হচ্ছে দরকার সেই জিনিসগুলা প্রথমে একটু বলি। 200 নাম্বারের প্রশ্ন থাকে ইংলিশ পরীক্ষায়। এই 200 নাম্বারের ভিতরে হচ্ছে প্রথমে পার্ট এতে 100 নাম্বারের পরীক্ষা হয়। এই 100 নাম্বারের পরীক্ষাটা হচ্ছে একটা কম্প্রিহেনশনের উপর বেস করে হয়, একটা আনসিন কম্প্রিহেনশন আছে। তো এই কম্প্রিহেনশন অংশে ভালো করতে হলে আমাদের যে জিনিসগুলো লাগে টোটাল ইংলিশের জন্য, একটা হচ্ছে ভোকাবুলারি আর একটা হচ্ছে গ্রামার। তো এই ভোকাবুলারি এবং গ্রামার এই দুইটা পার্টের প্রস্তুতির জন্য যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে ভোকাবুলারি অংশের জন্য ইংলিশ নিউজ পেপার পড়া যেতে পারে এবং হচ্ছে ইংলিশ আর্টিকেল পড়া যেতে পারে। তো ইংলিশের প্রিপারেশনের জন্য আসলে বা ইংলিশ ভীতি দূর করার জন্য আপনি যেই কাজটা করতে পারেন এখন থেকে শুরু করে আসলে বিশেষ রিটেন পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক দিনই ইংলিশ নিউজ পেপার থেকে কোনো না কোনো আর্টিকেল আপনি পড়বেন। এবং হচ্ছে ভোকাবুলারির জন্য আসলে আলাদা বই আমি ওইভাবে পড়ার সময় পাই নাই, যেটা আমি মানে বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছিলাম যে বিভিন্ন জিআরইর ওয়ার্ড গুলো বা হচ্ছে একটা ভোকাবুলারির বই নিয়ে এ থেকে জেড পর্যন্ত পড়ার যে বিষয়টা, সেটা হচ্ছে আমি আসলে প্রত্যেকবারই অ্যাটেম্প নিয়েছি এবং হচ্ছে মানে প্রত্যেকবারই আসলে হচ্ছে সাফল্যের সাথে ব্যর্থ হয়েছি। প্রত্যেক মানে এর বিষয়গুলোই জাস্ট পড়তে পারছি, এরপরে বিসিডিএফ তো দূরের কথা। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় এই কম সময়ে আসলে এইভাবে ভোকাবুলারি আমার জন্য কাজ করে নাই। আপনি পড়ে দেখতে পারেন ভোকাবুলারি কোনো বই আলাদাভাবে। আর আমি যেটা করছি, যেটা আমার জোর কাছে মনে হয়েছে যে ইফেক্টিভ ছিল আমার জন্য, বিশেষ করে অনুবাদের জন্য প্লাস এখানের ক্ষেত্রেও ভোকাবুলারির জন্য, সেটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার আমি প্রতিদিন একটু পড়ার চেষ্টা করছিলাম। এবং হচ্ছে ইংলিশ নিউজ পেপারে যে এডিটোরিয়াল অংশ আছে এই এডিটোরিয়াল অংশ থেকে আর্টিকেল গুলো আমি হচ্ছে সবসময় প্রত্যেকদিন চেষ্টা করতাম যে একটা করে পড়ার। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে মানে যেই আহ কি বলে ওয়ার্ডটার অর্থ আমি পারি না সেই ওয়ার্ডটা আমি হচ্ছে সার্চ করে এই ওয়ার্ডের মিনিংটা জেনে এটা আমি খাতায় একটা সাইডে নোট করে ফেলতাম। তো 3 মাস আপনার হাতে সময় আছে। আপনি প্রত্যেকদিন যদি 2 থেকে 3টা নতুন ওয়ার্ডও শিখেন বা 5টা নতুন ওয়ার্ডও শিখেন তাহলে 3 মাসে কিন্তু অনেক দেখবেন যে আপনার ভোকাবুলারি অনেক ভালো হচ্ছে, বা হচ্ছে অনেক মনে হবে যে অনেক কিছু আপনি নতুন ওয়ার্ডের অর্থ জানবেন। এটা একটা। আর একটা হচ্ছে যে কম্প্রিহেনশন এর প্যাসেজ যেটা, সেটা হচ্ছে 38তম বিসিএস এর প্যাসেজটা একটু কঠিন ছিল, আমাদের 40তমটা মোটামুটি সহজ ছিল। আবার আপনি 43তম বিসিএস এর প্রশ্নটা যদি খেয়াল করেন, 43তম বিসিএস এর একটা কোভিড নিয়ে প্রশ্ন হয়, কোভিড নিয়ে ইন্টারন্যাশনাল জার্নাল থেকে কিন্তু একটা প্যাসেজ কপি করে দেয়। তো এই জন্য হচ্ছে এই ক্ষেত্রেও আমি বলবো যে নিউজ পেপার বা আর্টিকেল এই জিনিসটা পড়ার গুরুত্ব আছে। ওকে, এইখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইংলিশ পরীক্ষায় ভালো করার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিংটা। ফ্রি হ্যান্ড রাইটিং, এই ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনাকে ভালো করতে হবে ইংলিশের ক্ষেত্রে। পার্ট এ পার্ট বি বোথ, এস এর সাথে মানে এসে লেখার জন্য তো বটেই, পার্ট এ এর জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি ইংলিশ পরীক্ষা অবশ্যই ভালো করে আসতে পারবেন। কারণ বাংলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাংলা রচনা লেখার সময় কিন্তু অনেক স্পন্টেনাসলি আপনি লিখতে পারেন, বা বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়ামে আছি আমরা কিন্তু বাংলা লাইনের পর লাইন বানায় ভাব সম্প্রসারণ রচনা এগুলা লিখে দিয়ে আসতে পারি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু এক লাইন লেখার পরে আরেক লাইন লেখার আগে আমাদেরকে কিন্তু ভাবতে হয়। এটা কিন্তু আমরা প্রথমে বাংলা চিন্তা করি, এরপরে বাংলাটাকে ইংলিশে ট্রান্সফার করে অনেক সেকেন্ড ভাবার পরে হচ্ছে আমাদের একটা লাইন বের হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন
ওই একই যেটা পরামর্শ, নিউজ পেপার আর্টিকেল ইত্যাদি পড়ে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বা মানে নিজে নিজে লেখার ক্যাপাসিটিটা হচ্ছে বিল্ড আপ করা উচিত। আর হচ্ছে একই সাথে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ার্ড শেখার সাথে সাথে বিভিন্ন মানে পপুলার যে শব্দ আছে তার সিনোনিম অ্যান্টোনিম গুলাও হচ্ছে কিছু খাতায় নোট করে ফেলা উচিত, যেগুলো আপনি লিখবেন। ঠিক আছে, যেটার একটা ধরেন একটা নর্মাল শব্দের সিনোনিম লিখলেন আপনি, খুব মানে ধরেন গুড না লিখে আপনি গুডের একটা ভালো সিনোনিম লিখলেন, যেটা ধরেন একটু কঠিন, তখন টিচার কিন্তু মনে করবে যে না আপনার ভোকাবুলারি একটু এনরিচড আছে। তো কিছু কমন ওয়ার্ডের আপনি যদি সিনোনিম শিখে যান বা অ্যান্টোনিম শিখে যান, এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে। আর আপনি যদি ধরেন সেন্টেন্স বিল্ড আপটা একটু ভালো করতে চান, সেক্ষেত্রে অনেকগুলা ওয়ে আছে। তার ভিতরে একটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে লিখবেন না, ধরেন আই এম জাফর, আই ইট রাইস, আই ওয়াক গো টু স্কুল, এই টাইপের সিম্পল সেন্টেন্স তৈরি না করে আপনি এর ভিতরে লিঙ্কিং ওয়ার্ড বা হচ্ছে কনজাংশন ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবেন, যাতে করে সেন্টেন্স ফরমেশনটা একটু স্ট্যান্ডার্ড হয়। তো আমি ইংলিশের জন্য ভালো করার জন্য যেই বিষয়গুলোর উপর জোর দিয়েছি, যেটা আমি ফলো করেছিলাম, তার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমি আরেকটু সামারাইজ করি, আহ, যেটা করে আপনার পড়তে সুবিধা হবে। একটা হচ্ছে নিউজ পেপার বা আর্টিকেলের এডিটোরিয়াল, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ নিজের এক্সপার্টাইজ গ্রো করতে পারেন। 3 নাম্বার হচ্ছে এই 3 মাস বা সামনে যে সময়টুকু আছে আপনি হচ্ছে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম শিখে রাখলেন, যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হচ্ছে কম্প্রিহেনশনের ক্ষেত্রে হোক বা হচ্ছে আপনার হচ্ছে ওই এসে বা হচ্ছে এই এই এটার ক্ষেত্রে হোক। ওকে, এগুলা হচ্ছে সবকিছু ট্রান্সলেশনের জন্য একই কথাই প্রযোজ্য। ট্রান্সলেশন হচ্ছে বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলায় 25-25-50 নাম্বার আছে। 25-25-50 নাম্বার আছে, এবং হচ্ছে ইংলিশ পরীক্ষার আর একটা বড় পার্ট, সেটা হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিং এ কিন্তু 50 মার্ক আছে। তো আপনি খেয়াল করেন 200 নাম্বারের ভিতরে 50 নাম্বার, এখানে 25% নাম্বার আছে, এখানে 25% নাম্বার আছে। তার মানে টোটাল ইংলিশে ভালো করতে হলে আপনার 50% নাম্বার ক্যারি করতেছে কে? জাস্ট ট্রান্সলেশন এবং হচ্ছে এসে। এবং এই ট্রান্সলেশন শুধু এই 25-25-50 বললে ভুল হবে। বাংলায় যেটা বলছিলাম, এখানে 25-25-50 ভুল হবে, বাংলায় কিন্তু অলরেডি আপনার অনুবাদ রয়েছে 15 মার্কের। তাহলে এখানে খেয়াল করেন এই 50-এর সাথে আরো 15 অ্যাড হবে, 65 মার্ক। তাহলে খেয়াল করেন আপনার শুধু বিসিএস রিটেন পরীক্ষায় 900 নাম্বারের ভিতরে 65 নাম্বারের মতন একটা পার্ট রয়েছে ট্রান্সলেশন। সো আসলে আপনার রিটেন পরীক্ষায় ভালো করতে হলে ট্রান্সলেশন অংশে জোর দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সলেশন কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে এই এসেতেও আসলে অনেকে টাইম দিতে পারে না। এইখানের এসেও বুঝতেই পারতেছেন 50 নাম্বারের জন্য আপনার বাংলাতে যেটা বলছি, ইংলিশের ক্ষেত্রেও 1 ঘন্টা 5 থেকে 10 মিনিট আপনাকে সময় দিতেই হবে। না হলে আপনার কিন্তু মানে একটা কোয়ালিটি সম্পন্ন এসে লিখে আসতে পারবেন না। আপনি যদি এসে জাস্ট কোনোভাবে 5-6 পেজ লিখে আসেন, আপনি যেই মার্কস পাবেন নিশ্চয়ই যে 10 পেজের বেশি 15-20 পেজ করে লিখে আসবে, সে কিন্তু আপনার চেয়ে অবভিয়াসলি এবং অবভিয়াসলি 50-এ আপনার চেয়ে বেশি মার্কস পাবে, জাস্ট 5-6 পেজের চেয়ে। তাহলে যেই জিনিসটা করতে হবে, মানে আমার এক্সপিরিয়েন্স বলে অনেকে হচ্ছে এই কম্প্রিহেনশনের পিছনে সময় দিতে যে ট্রান্সলেশন আসলে করতে যে, যদি ট্রান্সলেশনে দুর্বল হন এই 25-25 অ্যান্সার করতে অনেক সময় লেগে যাবে, 1 ঘন্টার উপরে। এসেতে কিন্তু সবাই ওই 30-40 মিনিটের বেশি সময় দেয় না, যেটা কিন্তু খুবই রং। তো এই ক্ষেত্রে নাম্বার, একটু আগে বলছে নাম্বার তুলে আনতে হলে কোন কৌশলে এগোতে হবে, আপনাকে এই কৌশলে এগোতে হবে, টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট আপনি আগে থেকেই ঠিক করে যাবেন যে কম্প্রিহেনশন এর পিছনে আপনি কয় ঘন্টা দিবেন, 2 ঘন্টা দিবেন টু বি এক্সাক্ট। এই ট্রান্সলেশনের পিছনে কয় ঘন্টা দিবেন এবং এসের পিছনে কয় ঘন্টা দিবেন। ট্রান্সলেশন কোনোভাবেই 1 ঘন্টার বেশি দেওয়া মানে বেশি যাওয়া যাবে না, যাতে এসের জন্য 1 ঘন্টা রাখা যায়। ঠিক আছে, সবগুলা থেকে 5-7 মিনিট তো প্লাস মাইনাস হবে। সো কম্প্রিহেনশন 2 ঘন্টার ভিতরে যেভাবেই হোক শেষ করতে হবে, ট্রান্সলেশন 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। অনেক বড় ট্রান্সলেশন থাকে, যদি আপনার ভাবানুবাদ করার চেষ্টা করতে হবে। খেয়াল রাখবেন ট্রান্সলেশন আক্ষরিক অনুবাদ করতে গেলে আসলে 1 ঘন্টার ভিতরে এটা খুবই খুবই টাফ টাস্ক। ভাবানুবাদ করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে আপনি যদি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আক্ষরিক অনুবাদের দিকে জোর দেন বা আক্ষরিক অনুবাদ করতে যান, ওই সময়ের ভিতরে আপনি করে আসবেন না, আবার এটা পড়লেও আসলে শ্রুতি মধুর হবে না। তো সেই ক্ষেত্রে ভাবানুবাদ করতে হবে, যাতে টাইম যদি কম থাকে মোটামুটি ভাবে আপনার হচ্ছে প্যাসেজের মিনিং সেম রেখে
আপনি কিছু একটা লিখে আসতে পারেন। সেই সাথে এস এর 50 নাম্বারের উপর জোর দিতে হবে, যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই বাংলায় লেখে অভ্যস্ত, ইংলিশ কিন্তু আমাদের মাথায় ওইভাবে ফ্রিকোয়েন্টলি চিন্তা আসবে না। তো এটার জন্য হচ্ছে বাসায় একইভাবে ইংলিশ অনেক বেশি আহ হাতে লিখে প্রস্তুতি নিতে হবে, এবং ইংলিশ নিউজ পেপার আর্টিকেলের সাথে সাথে ইংলিশ রচনাও আলাদাভাবে নোট করতে হবে। ঠিক আছে, বেশ কিছু টপিকের ইংলিশ রচনা আপনাকে নোট করে ফেলতে হবে যাতে আপনি লিখে আসতে পারেন। ওকে, এর সাথে সাথে হচ্ছে বাংলা রচনার ক্ষেত্রে একটা জিনিস একটু মিস করে গেছি। বাংলা রচনার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যদি ডাটা বা ম্যাপ বা হচ্ছে ইনফরমেশন দেওয়া যায়, ডাটা ম্যাপ ইনফরমেশন বেসিস রচনা লেখার। ঠিক আছে, কারণ দেখবেন এই ডাটা ম্যাপ ইনফরমেশন দিলে হবে কি, আপনার লেখার কোয়ালিটি নিশ্চয়ই বাড়বে, এবং ডাটা বা একটা ম্যাপ ম্যাপ বা একটা ইনফরমেশন বা একটা চার্ট যদি আপনি লেখেন, কম সময়ের ভিতরে কিন্তু আপনার পেজটাও ভরে যাবে। সো এটা কিন্তু হচ্ছে আপনার ওই লেখার মানটাও বৃদ্ধি করবে, কোয়ান্টিটি তো অবশ্যই বাড়বে। আচ্ছা, ইংলিশ এসেতে কি হিন্টস দিতে হবে? না, কোনো হিন্টস এর দরকার নেই, আপনি ডিরেক্ট ইংলিশ প্যারা প্যারা করে লিখে আসবেন। আচ্ছা, একজন বলছেন যে নিউজ ট্রান্সলেশনটা আমার ঠিক হচ্ছে কিনা কিভাবে বুঝবো একটু বলেন। আমি যেটা করছিলাম, আমার সাথে আমার বন্ধু ছিল বা আপনার ফেলো যারা বিসিএস ক্যান্ডিডেট আছে, আপনি ধরেন একটা নিউজ পেপারের আর্টিকেল চুজ করলেন, আপনি এই এটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলেন, সেও ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলো, বা বাংলা টু ইংলিশ করলেন। তা আপনারটা যদি আপনার ফ্রেন্ডকে দেখতে দেন, বা আপনার ফ্রেন্ড যদি আপনারটা দেখে, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার কোথায় কোথায় ঘাটতি হচ্ছে বা তার আসলে কোথায় কোথায় স্ট্রং, আপনার উইকনেস গুলা বের হবে। আহ এটা করতে পারেন, এটা একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে এইটার আসলে মানে ওই নিউজের আসলে ট্রান্সলেশন, এখন গুগলের যুগ, গুগলে আপনি যদি লেখেন ওটা ট্রান্সলেশন অটোমেটিক্যালি পেয়ে যাবেন। প্রথম আলোর বাংলা ভার্সন আছে, প্রথম আলোর ইংলিশ ভার্সনও আছে। তো আপনি যদি বাংলাটা লেখেন, এটার ইংলিশে আপনি ট্রান্সলেট করলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন ইংলিশের ওয়েবসাইটে ঢুকলে। একজন লিসেন, ক্যান ইউ সাজেস্ট সাম বুকস ফর দ্য কম্প্রিহেনশন সেকশন? টু বি অনেস্ট, কম্প্রিহেনশনের জন্য আমি আসলে আলাদাভাবে কোনো বই পড়ি নাই। আমার কাছে মনে হয় না বই পড়ার ওরকম সময় পাবেন। চাইলে আপনি মডেল টেস্ট করতে পারবেন। আমি হচ্ছে অ্যাসিউরেন্সের গাইড থেকে আহ, ওই মডেল টেস্ট গুলা সলভ করে গেছিলাম বিগত বছর সহ। আহ, নতুন কিছু মডেল টেস্ট সলভ করে গেছিলাম। ট্রান্সলেশনের জন্য সেম, ট্রান্সলেশন তো নিউজ পেপার থেকে প্রচুর প্র্যাকটিস করা যায়। সেই সাথে বইয়ে আছে, গাইডে আছে, বাজারের গাইডে বই আছে, উত্তরণের বইতে পাবেন এরকম ভাবে। আচ্ছা, সো আমার মনে হয় ইংলিশের ক্ষেত্রে আমি বলছি, আমি যদি সামারাইজ করি, ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ভালো করতে হবে, আর হচ্ছে ইংলিশ আর্টিকেল নিউজ পেপার পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিম শেষ করতে হবে, ট্রান্সলেশন এবং এসেতে হচ্ছে অনেক বেশি জোর দিতে হবে। আচ্ছা, বাংলা রচনার ক্ষেত্রে ভূমিকা উপসংহার দেওয়া লাগবে অবশ্যই, যে কোনো রচনা লেখার ক্ষেত্রে তো ভূমিকা উপসংহার দিতে হবে। আমার মনে হয় যে আমরা ইংলিশে হচ্ছে ব্যাখ্যা করেছি। এরপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, একজন বলছেন ভোকাবুলারি কিভাবে, ভোকাবুলারির বিষয়টা আমি কাভার করেছি। ভোকাবুলারির জন্য আমি বলছি আপনি চাইলে বই পড়তে পারেন, তবে আমার কাছে মনে হয় না আসলে আমি নিজে বই পড়ে খুব বেশি মনে রাখতে পারতাম। আমি নিউজ পেপার বা হচ্ছে ইংলিশ অন্য আহ কিছু থেকে, নিউজ পেপার বা আর্টিকেল থেকে হচ্ছে ভোকাবুলারি পড়ার চেষ্টা করছিলাম। বাংলাদেশ বিষয়াবলীতে 200 নম্বরের প্রশ্ন হয়, এবং আসলে সবচেয়ে বেশি স্টুডেন্টরা লিখে আসে আসলে বাংলাদেশ বিষয়াবলীতে। বাংলাদেশ বিষয়াবলীতে ভালো করতে হলে আমাদেরকে আসলে মানে অন্যর চেয়ে আপনার খাতাটা আসলে যদি ভালো রাখতে চান বা একটু অন্যরকম বা ইউনিক করতে চান, আপনাকে হচ্ছে প্রচুর ইনফরমেশন দিতে হবে, প্রচুর ডাটা, প্রচুর ম্যাপ, প্রচুর চার্ট, এবং প্রচুর ইনফরমেশন, এবং সেই সাথে প্রচুর কোটেশন আপনাকে ইউজ করতে হবে। এই জিনিসগুলা হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলীতে অবশ্যই লাগবে, অবশ্যই এবং অবশ্যই লাগবে। আপনি যদি রিটেন পরীক্ষায় ভালো মার্কস পেতে চান বা ক্যাডার হতে চান, ডাটা, ম্যাপ, চার্ট, ইনফরমেশন, কোটেশন এগুলা অবশ্যই লাগবে। এবং এই ম্যাপ, বিশেষ করে বাংলাদেশের ম্যাপটা আপনি চেষ্টা করবেন একদম ফ্ললেস ভাবে, মানে নিখুঁত ভাবে কেমনে 20 সেকেন্ডে আঁকা যায়। আপনার হাতে সময় আছে, আপনি বাংলাদেশের ম্যাপ আঁকার জন্য কিন্তু আমরা যেটা করি, ম্যাপ সবাই আঁকতে পারি বাংলাদেশের, কিন্তু আমাদের টাইম কম লাগে। আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশের ম্যাপটা প্র্যাকটিস করতে করতে, আপনার হাতে যেহেতু সময় আছে প্রত্যেকদিনই প্র্যাকটিস করবেন, বা হচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে একটা সময়
আপনি কিন্তু মানে খুব কম সময়ের ভিতরে এঁকে ফেলছেন। এই ক্ষেত্রেও যে জিনিসটা হবে, আপনার খাতাটা ইনফরমেটিভ হবে, বাংলাদেশের ম্যাপ আপনি আঁকা হয়ে গেল এবং কিন্তু জায়গাটাও মোটামুটি কভার হয়ে গেল, লাইক পেজ বেড়ে গেল আপনার। এই ট্যাকটিক গুলা ফলো করতে হবে। যেমন আমার সময় মনে আছে যে বাংলাদেশ বিষয়াবলীতে কিংবা ইন্টারন্যাশনাল বিষয়াবলীতে 40-এ একটা প্রশ্ন আসছে যে রোহিঙ্গা সংকট নিয়ে, ইন্টারন্যাশনাল প্রবলেম সলভিং এ। তো আমি কিন্তু এই রোহিঙ্গা সংকটের প্রশ্নেও কিন্তু এই বাংলাদেশের ম্যাপ আঁকি এবং হচ্ছে এই বাংলাদেশের ম্যাপের ভিতরে মানে কোন জায়গাতে রোহিঙ্গারা আছে, এই জায়গাতে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প গুলো আমি নাম চিহ্নিত করে লিখে দিই, যে উখিয়ার এই শরণার্থী শিবির, ঠিক আছে, এই উখিয়া কক্সবাজারের এই শরণার্থী শিবির, টেকনাফের অমুক শরণার্থী শিবির। আমার এখন নাম সব মনে নাই, আমি কিন্তু এরকম ম্যাপে এঁকে সবকিছু চিহ্নিত করে দিছিলাম। তো অন্যদের চেয়ে খাতা ডিফারেন্ট করতে হলে কিন্তু আপনার অবশ্যই এই জিনিসটা লাগবে। বাংলাদেশের ম্যাপ খুব কম সময়ে আঁকার চেষ্টা করবেন। ডেটা, ইনফরমেশন, চার্ট এগুলার জন্য বাংলাদেশের লেটেস্ট অর্থনৈতিক সমীক্ষা খুব ভালো সোর্স। পেপার পত্রিকা তো অবশ্যই আপনি পড়বেন বা পেপার পত্রিকা থেকে ডেটা ইনফরমেশন নোট করবেন। সেই সাথে আপনার সবচেয়ে বড় সোর্স হওয়া উচিত লেটেস্ট যে অর্থনৈতিক সমীক্ষাটা আছে সেটা। আপনি চাইলে বাজেট থেকে ইনফরমেশন নিতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর হচ্ছে ভাষণ থেকে ডেটা নিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি ডেটা নিতে পারেন, বিবিএস থেকে ডেটা নিতে পারেন, কিন্তু অর্থনৈতিক সমীক্ষাটাতে আপনি আসলে সব ডেটা পাবেন একসাথে। ওকে, কোটেশন হচ্ছে আপনি যে কোনো বিষয়ের ওয়েবসাইটে গেলে আপনি খুব ভালো কোটেশন পাওয়ার কথা। যেমন নারী নিয়ে যদি প্রশ্ন হয়, আপনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আহ, মন্ত্রী বা প্রতিমন্ত্রী কি বলেছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আইসিটি বিষয়ক যদি প্রশ্ন হয়, আইসিটি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী যেই রিসেন্ট যে কথাটা বলেছেন আপনি সেই কথাটা ঢুকাই দিতে পারেন। মানে এমন ডেটা আপনি দিবেন বা এমন কোটেশন আপনি দেওয়ার চেষ্টা করেন যাতে মনে হয় যে আপনি অন্য কিছু মানে একদম গদবাঁধা না আপনার লেখাটা, মনে হয় যে আপনি একটু অ্যানালাইসিস করছেন বা একটু অন্যরকম করার চেষ্টা করেছেন আপনার উত্তরটাকে, এরকম। সব ডাটা আসলে অ্যাকুরেট মনে থাকতো কিনা, সব ডাটা অ্যাকুরেট মনে থাকতো না, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যেই ডাটাগুলো আমি দিব সেগুলা যাতে হচ্ছে নিখুঁত ভাবে দেয়া যায়। আমার কাছে মনে হয় যে ভুল ডাটা আসলে পরীক্ষায় না দেয়াই বেটার, কারণ যিনি আপনার খাতা দেখবেন তিনি আসলে ওই বিষয়ে এক্সপার্ট বা হচ্ছে ওই বিষয়ে তার সব ডাটা জানা। তো আপনি যদি একেবারেই একটা ডাটা দিতে গিয়ে যদি 20-এর জায়গায় 19 হলে হয়তো ধরতে পারবে না, কিন্তু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু মানে খুব ভালো সম্ভাবনা আছে আপনার হচ্ছে মানে ভুল ডাটা যদি ধরে ফেলে তাহলে কিন্তু হচ্ছে সে এই প্রশ্নের নাম্বার অনেক কমাই দিতে পারে চাইলেই। এবং হচ্ছে ডেটার সাথে সোর্সও দিয়ে দিবেন, যেমন এই ডাটাটা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 থেকে নেওয়া হয়েছে, এই টাইপের হচ্ছে নিচে সোর্স দিয়ে দিলে ভালো। ওকে, সো বাংলাদেশ বিষয়াবলীর জন্য এই জিনিসগুলা জরুরি। আর ম্যাপ ড্রয়িং করার অবশ্যই প্রসেস আছে। এটা বাংলাদেশ বিষয়াবলীতে আপনাদের যখন ক্লাস হবে আপনার ওই টিচারকে যদি প্রশ্ন করেন টিচার দেখাই দিবে বাংলাদেশের ম্যাপ ড্র করার শর্টকাটে বা হচ্ছে কম সময়ের ভিতরে কিভাবে ড্র করা যায়। আহ এরপরে হচ্ছে আহ বাংলাদেশ বিষয়াবলীতে যেই জিনিসগুলোর উপর জোর দেওয়া প্রয়োজন আমার কাছে মনে হয়, বাংলাদেশ বিষয়াবলীতে সংবিধান এবং মুক্তিযুদ্ধ প্লাস বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ প্লাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখান থেকে আর এখান থেকে 200 নাম্বারের ভিতরে এখান থেকে 90 থেকে 100 নাম্বার পাবেন। তো মুক্তিযোদ্ধার সংবিধান যদি পড়েন, আমার কাজ হচ্ছে সিলেবাসটা আসলে খুব বড় বাংলাদেশ বিষয়াবলীতে, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নাই, বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস হিউজ। এবং আপনি যদি প্রিপারেশন নিতে চান বাংলাদেশ বিষয়াবলী, শুধু বাংলাদেশ বিষয়াবলী 3 মাস পরে প্রিপারেশন নিতে হবে। আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আসছেন, আপনারা জানেন আসলে বাংলাদেশ বিষয়াবলীতে কত কিছু আছে পড়ার, মানে পড়তে চাইলে তো পড়ে শেষ করতে পারবেন না কোনো কিছুই। তা আপনার কাজ হচ্ছে এমন ভাবে শর্ট করে নিয়ে আসা যাতে আপনার সুবিধা হয়। সো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংবিধান এই জিনিসগুলাতে ফোকাস করবেন, কারণ এখান থেকে প্রশ্ন হবেই। এবং যেহেতু সংবিধানের অনুচ্ছেদগুলা মোটামুটি ভাবে মুখস্থ লিখে দিয়ে আসতে পারলে ফুল মার্কস পাবেন, এই জিনিসটাতে আপনি জোর দেন। 40তম প্রশ্ন আমি বলছিলাম একটু আগে যে নারীর সংবিধানের কি কি অনুচ্ছেদে নারীদের কথা বলা আছে। আবার হচ্ছে যদি বলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি, তাহলে আপনি 8 থেকে 25 লিখে দিলেই কিন্তু হচ্ছে। এরপরে যদি বলে আপনাকে আহ মৌলিক অধিকার কি কি, 26 থেকে 47 নাম্বার অনুচ্ছেদ কোনোভাবে মানে মোটামুটি মুখস্থ ভাবে লিখে দিয়ে আসতে পারলেই কিন্তু হচ্ছে। সো এই বাবা সংবিধানের সংশোধনী, পঞ্চদশ সংশোধনীতে কি কি আছে, এই টাইপের প্রশ্নগুলা কিন্তু আসলে আপনার এমন না যে কমন পড়বে না। সংবিধানের প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রশ্ন কিন্তু আপনার কমন পড়বে। এই জিনিসগুলো আগে প্রিপারেশন নেবেন। আর বাকি যে জিনিসগুলো আছে চেষ্টা করবেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু মানে ইনোভেটিভ কিছু ডাটা বা ইনোভেটিভ কিছু আইডিয়া কালেক্ট করার। যেটা আমি বললাম যে কিছু ডাটা, কিছু ম্যাপ, কিছু চার্ট, ঠিক আছে, আইসিটির প্রশ্নে যদি আসে
আপনি আইসিটির একদম বাজারের গাইড বই পড়েন না, বা আইসিটির বাজারের গাইড বই থেকে হুবহু লিখে দিয়ে আসলে যেই নাম্বার পাবেন, তার তুলনায় আপনি যদি আইসিটি বিষয়ক মন্ত্রণালয়ে যান, আপনি কিন্তু সরকারের আইসিটি খাতে যে উদ্যোগগুলো আছে এই উদ্যোগ প্রচুর পাবেন। সেখান থেকে যদি আপনি কিছু পয়েন্ট লিখে দিয়ে আসতে পারেন, অবভিয়াসলি আপনি বেটার মার্কস পাবেন। আহ, এরপরে হচ্ছে ধরেন এই জলবায়ু পরিবর্তন নিয়ে যদি আসে প্রশ্ন, আপনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু প্রচুর ইনফরমেশন সেখান থেকে অটোমেটিক্যালি নিয়ে আসতে পারবেন। এবং অর্থনৈতিক সমীক্ষায় আপনি পরিবেশ বিষয়ক একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রচুর ডাটা ইনফরমেশন নিতে পারেন। তো এই জিনিসগুলো আসলে এভাবে পড়ার আছে, আমি মনে করি আসলে বাজারের গাইড বই পড়ার চেয়ে এই জিনিসগুলা মানে আপনার হচ্ছে পেপার হোক কিংবা অর্থনৈতিক সমীক্ষা হোক কিংবা ওয়েবসাইট হোক, এইখান থেকে ডাটা কালেক্ট করে পড়াটা ফার ফার বেটার ওয়ে। ওকে, তো এভাবে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে আহ ভালো করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে ফুল মার্কস অ্যান্সার করে আসতে হবে। এই জিনিসে আসলে কোনো ছাড় নাই, আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আসলে বাংলাদেশ বিষয়াবলী সবাই পারবে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট প্রপারলি করার কারণে অনেকে ফুল মার্কস অ্যান্সার করবে, অনেকে করতে পারবে না। যে করতে পারবে না সে কিন্তু যত নাম্বার অ্যান্সার করলো না এত নাম্বার কিন্তু আর সে পাবে না। তো আপনি এই জিনিসটা খেয়াল করবেন, এটা আসলে আপনি পরে দিকে বুঝবেন। এটা আসলেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনেকে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও লেখার স্পিড বা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ভালো না থাকার কারণে ফুল মার্কস অ্যান্সার করতে পারে না। তো যেটা হচ্ছে আপনার যদি অ্যান্সার না করেন তাহলে কিন্তু হবে না, যেভাবেই হোক ফুল মার্কস অ্যান্সার করে আসতে হবে। সংবিধানের অনুচ্ছেদগুলো কি হুবহু দেয়া লাগবে নাকি যে সম্পর্কে আছে সেটা বললেই হবে? হুবহু দিতে পারলে ভালো, যে সম্পর্ক হুবহু মনে না থাকলে যেটা নিয়ে বলা আছে সেটা দিবেন। চেষ্টা করবেন যে মানে ওই হেডিংটা হুবহু দেওয়ার। যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভিতরে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এরপরে হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা, এই নামটুকু দেওয়ার হুবহু। ওকে, আশা করি বাংলাদেশ বিষয়াবলিটা আমরা হচ্ছে কভার করে ফেলছি। এরপরে আসি হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়াবলি। ইন্টারন্যাশনাল বিষয়াবলিতে হচ্ছে যে জিনিসগুলো লাগে, প্রথমে আসি হচ্ছে কনসেপচুয়াল ইস্যু। কনসেপচুয়াল ইস্যুতে কয়টা প্রশ্ন থাকে? 10টা প্রশ্ন থাকে খুব সম্ভবত। 10টা প্রশ্নের মধ্যে উম একটা প্রশ্নে 4 নাম্বার করে থাকে। 10টা প্রশ্নের উত্তর করতে হয়, 4×10 40 মার্কস। তো এখানে আসলে 10টার ভিতরে কোনো বেশিরভাগ ক্ষেত্রেই 10টা কমন পড়ে না, 6 থেকে 7টা খুব ভালোভাবে কমন পড়ে। একটু যেমন আমি একটা এক্সাম্পল বলছি, 40তমতে 41তমতে প্রশ্ন আসছে যে আহ এই শ্যাডো প্যান্ডেমিক কি। আসলে বেশিরভাগ পরীক্ষার্থী আসলে শ্যাডো প্যান্ডেমিক পারে নাই, এরকম একটা দুইটা প্রশ্ন থাকবে। বাট বাকি প্রশ্নগুলা 6-7টা প্রশ্ন দেখবেন যে আপনার একদম বাজারের গাইড বই থেকে হুবহু কমন আসছে। তো প্রথম অংশের প্রস্তুতিটা হচ্ছে একদম গদ বাঁধা বা হচ্ছে একদম গাইড বই নির্ভর পড়াশোনা করলেই পারবেন। এই অংশের প্রস্তুতি আসলে আপনি নিজেই নিতে পারবেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ, সার্ক থেকে শুরু করে বাকি যেই জিনিসগুলো আছে, এরপরে হচ্ছে বিভিন্ন কিছু কনসেপচুয়াল ইস্যুজ থেকে ওই যে স্মার্ট পাওয়ার, এরপরে হচ্ছে আহ কোন রিসেন্ট যেই সংস্থাগুলা হয়েছে সেই সংস্থাগুলা সম্পর্কে ডিপ্লোমেসি, বিভিন্ন ডিপ্লোমেসি টাইপ থেকে প্রশ্ন হয়। তো এই জিনিসগুলা গেল। এরপরে আসলে যে জিনিসটাতে জোর দিবেন সেটা হচ্ছে এম্পিরিক্যাল ইস্যু আর হচ্ছে প্রবলেম সলভিং ইস্যু। এম্পিরিক্যাল আর প্রবলেম সলভিং ইস্যুর জন্য আসলে প্রত্যেকবারই দেখা যায় যে জিনিসগুলো আছে, যেমন চলমান যে ইন্টারন্যাশনাল ইস্যুগুলো আছে এই ইস্যুগুলা থেকে প্রশ্ন হয়। আপনি লাস্ট পরীক্ষার প্রশ্নগুলা যদি খেয়াল করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে প্রশ্ন আসছে। এরপরে হচ্ছে একটা প্রশ্ন আছে ন্যাটো থেকে, এই সুইডেন ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সংকট কোন দিকে যাবে। ভারতের চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কিরকম, বা হচ্ছে বাংলাদেশ কিরকম ডিপ্লোমেসি মেনটেন করতে পারে ভারত আর চীনের সাথে সম্পর্ক বজায় রাখতে হইলে। তো ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে চলমান রিসেন্ট ইস্যু যেগুলো আছে, পেপার পত্রিকা যদি পড়েন, কয়েকটা ইস্যু ধরে ধরে যদি পড়েন আপনার কমন পড়বে। ঠিক আছে, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমি যেটা বিশ্বাস করতাম সেটা হচ্ছে আপনার প্রশ্ন কমন পড়বে না কিন্তু ইস্যু কমন পড়বে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ন্যাটো ইস্যু, ইউরোপ ইউরোপ সংকট, এরপরে হচ্ছে আমেরিকা, এবং বাংলাদেশের সাথে বিভিন্ন সুপার পাওয়ারের সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, এই টাইপের কয়েকটা ইস্যু যদি আপনি পড়েন এই ইস্যু থেকে কিন্তু আপনার প্রশ্ন হবেই। মধ্যপ্রাচ্য অলওয়েজ ইম্পর্টেন্ট ইস্যু, তারপরে হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন অলওয়েজ ইম্পর্টেন্ট ইস্যু, এই জিনিসগুলো। আর এরপরে যে জিনিসগুলো পড়বেন এখানেও আপনি চেষ্টা করবেন ভালো নাম্বার পাওয়ার জন্য প্রবলেম সলভিং আর এম্পেরিক্যালে বিশেষ করে
ম্যাপ আঁকার চেষ্টা করবেন, প্রবলেম সলভিং এ এমপিরিক্যালে ম্যাপ আঁকার চেষ্টা করবেন। এইখানের ম্যাপ গুলা কিন্তু আপনাকে অনেক কষ্ট করে মনে রাখতে হবে। যেমন ধরেন বাংলাদেশ, ভারত, চীন নিয়ে প্রশ্ন আসছে, আপনি এমন একটা ম্যাপ আঁকবেন যেখানে বাংলাদেশ আছে, ভারত আছে, চীন আছে, এই সবগুলো একসাথে দেখা একটা ম্যাপ আঁকবেন। আফ্রিকা নিয়ে প্রশ্ন আসছে বা মধ্যপ্রাচ্য নিয়ে প্রশ্ন আসছে, আপনি মধ্যপ্রাচ্যের ম্যাপ আঁকবেন। সার্ক নিয়ে প্রশ্ন আসছে, সার্কভুক্ত দেশগুলা যেখানে যেখানে আছে সবগুলা নিয়ে একটা ম্যাপ আঁকবেন। সো এই টাইপের প্রশ্নগুলাতে ভালো করতে হলে আপনাকে হচ্ছে ম্যাপ দিতে হবে, একই সাথে আপনাকে মানে ডাটা দিতে হবে। ইন্টারন্যাশনাল যে রিসেন্ট ইস্যুগুলো আছে আপনি ডাটা বা হচ্ছে কোটেশন দিয়ে স্টার্ট করতে পারেন, এবং চেষ্টা করবেন বাংলাদেশের সংবিধানের আলোকে যাতে পড়া যায়। যেমন এই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা আর্টিকেল 25 কিন্তু আমাদের ফরেন পলিসিটা আছে, যে কোনো প্রশ্নে হচ্ছে এই ফরেন পলিসিটা নিয়ে চলে আসতে পারেন। এবং হচ্ছে বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যুতে পেপার পত্রিকা থেকে মানে সংশ্লিষ্ট যে যিনি আছেন তার কোটেশন দিতে পারলে খুব ভালো। যেমন ধরেন প্রশ্ন আসছে যে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি নিয়ে প্রশ্ন, তখন আপনি বলতে পারেন যে এই সম্পর্কে আপনার মতামত যদি জানতে চাই, আপনি কিন্তু আপনার মতামত দিবেন পরে, আগে বাংলাদেশ আর ভারতের আহ যে বাংলাদেশ আর ভারতের ধরেন বাণিজ্য ঘাটতি নিয়ে প্রশ্ন আসছে, আপনার মতামত যদি জানতে চায় আপনার মতামত দিবেন পরে, প্রশ্নের নাম্বার কিন্তু অনেক বেশি, আপনার মতামত পরে দেন, আগে এই বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর কি মতামত আছে সেটা আগে দেন। ঠিক আছে, এরপরে তার আলোকে আপনি আপনার মতামত লেখেন। ঠিক আছে, তাহলে যদি আপনার মতামত জানতে চায় বা হচ্ছে ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে বা হচ্ছে বঙ্গবন্ধুর খুনিদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কি পলিসি অবলম্বন করবে, এই বিষয়ে আসলে আপনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য আছে কিনা, আপনি আগে তার মতামত দেন, তার আলোকে আপনার মতামত দেন। আচ্ছা, একজন বলছে পেপার থেকে ডাটা দিলে সোর্স লিখবেন, পেপার ওই পেপারের নাম লিখবেন, ওই পেপারের নাম লিখে দিয়ে আসবেন। ওকে। সো আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল থেকেও আমরা অনেক কিছু বলছি, এখানেও যদি সামারাইজ করি, ডেটা ম্যাপ তো কমন, চলমান ইস্যুগুলার প্রতি খুব জোর দিতে হবে। কনসেপচুয়াল ইস্যুগুলা হচ্ছে আপনার গতানুগতিক ভাবে যদি যে প্রশ্ন আছে সেখান থেকে প্রিপারেশন নিতে পারলেই হয়। এরপরে আসি হচ্ছে যে গণিত। আমাদের হচ্ছে বোধহয় ম্যাথ, মেন্টাল এবিলিটি আর সায়েন্স অংশটুকু বাকি আছে। তো গণিতের ক্ষেত্রে মনে রাখবেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন, সবাই 50 মার্কের জন্য প্রিপারেশন নিবেন। এই ক্ষেত্রে হচ্ছে যে অনেকে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা মনে করেন যে আসলে সে অনেক কিছু পারবেন না, এটা মনে করলেই আপনি পিছিয়ে যাবেন। আমি মনে করি আসলে সায়েন্স নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে কিছু নাই, প্রত্যেকের আসলে 50 মার্কের জন্য প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। প্রত্যেকেই চিন্তা করবেন যে আপনি 50 মার্কের প্রিপারেশন নিয়ে যাবেন, 50 মার্কের প্রস্তুতি নিলে আপনি 40-45 কিন্তু এমনি পাবেন। আপনার যে কাজগুলা করতে হবে, আমার কাছে মনে হয় প্রথমে বিগত বছর প্রশ্নগুলো আসলে খুব বেশি ভালো গুরুত্ব দিয়ে পড়া উচিত। এর সাথে যে জিনিসগুলো করা উচিত, বিন্যাস আর সমাবেশ, বিন্যাস সমাবেশের অংশটুকু ইন্টারের একটা বই থেকে পড়বেন, ইন্টারের এসইউ আহমেদের বই থেকে পড়বেন, যেহেতু এটা ইন্টারমিডিয়েটের টপিক। সূচক আর লগারিদমের বইটুকু মানে অংশটুকু হচ্ছে, সূচক আর লগারিদমের অংশটুকু হচ্ছে 9-10 এর হায়ার ম্যাথের বই থেকে পড়বেন। এই সাথে হচ্ছে উপপাদ্যগুলা পড়বেন 9-10 এর বই থেকে। এই বিগত বছরে যে উপপাদ্যগুলো আসছে 9-10 এর বই থেকে, সেই উপপাদ্যগুলা বা সেই উপপাদ্যের এক্সট্রা গুলা পড়বেন। তো আমার আসলে নিজস্ব এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমার আসলে ম্যাথ এবং মেন্টাল এবিলিটিতে খুব বেশি এফোর্ট দিতে হয় নাই, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, প্লাস আমি হচ্ছে ইউনিভার্সিটি লাইফে আসলে প্রচুর পরিমাণে টিউশনই করানোর কারণে এগুলো আমার খুব বেশি চর্চার ভিতরে ছিল। তো এই জন্য আসলে ম্যাথ মেন্টাল এবিলিটিতে আমার জোর দিতে হয় নাই, কিন্তু আসলে ক্যাডার পাওয়ার জন্য বা হচ্ছে বিসিএস পরীক্ষায় রিটেন পরীক্ষায় ভালো করার জন্য আসলে এই গণিত এবং মানসিক দক্ষতায় 50 এবং 50 নাম্বার আমার কাছে মনে হয় খুবই 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 ভাইটাল রোল প্লে করে। এই 50-50 100-তে আমার কাছে মনে হয় যে আপনি চাইলেই 90+ মার্কস ক্যারি করতে পারেন, আপনি চাইলেই 90-র চেয়ে বেশি মার্কস কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। সো আপনি যদি 90-এর চেয়ে বেশি মার্কস পান এই 100-তে, আরেকজন যদি 60 বা কিংবা 70 মার্কস পায়, তাহলে কিন্তু আপনি এখানে 30 মার্কস বেশি পাইছেন। তো আপনি যদি এখানে 30 মার্ক বেশি পান, এই বিশেষ রিটেন আর ভাইবা দুই জায়গা মিলাই 30 মার্ক ডিফারেন্স করা কিন্তু খুব কঠিন। সো এই ক্ষেত্রে যারা বিসিএস এ ক্যাডার হইতে চান, তারা গণিত আর মেন্টাল এবিলিটি আজকে থেকেই চেষ্টা করেন, যাতে হচ্ছে এখানে মানে যত বেশি পরিমাণ নাম্বার
তুলে নিয়ে আসা যায় সেটা হচ্ছে আসতে পারেন। আচ্ছা, আমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। শুড আই ইউজ ডাটা চার্ট ইন ইংলিশ এসে? অবভিয়াসলি যদি রিলিভেন্ট হয় আপনি হচ্ছে ডাটা চার্ট দিতে পারেন। যদি রিলিভেন্ট হয়, ধরেন আপনার ইংলিশে আছে ফ্রম এলডিসি গ্রাজুয়েশন, আছে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আপনি অবশ্যই এলডিসি গ্রাজুয়েশনের ডাটা কি দিবেন না? অবশ্যই দিবেন। এসে এবং ট্রান্সলেশনের জন্য হচ্ছে বাজারের গাইড বই দেখতে পারেন। পাশাপাশি আমি যেটা বললাম এই জিনিসগুলোর জন্য আসলে বইয়ের চেয়ে হচ্ছে আহ নিজের নোট ভিত্তিক পড়াশোনা করলে বেটার ফলাফল পাওয়া যায়। ওকে, এখন পর্যন্ত যত ক্যাডারের গল্প বা তাদের জীবনী শুনেছি সবাই টিউশনি করতো কিংবা কোচিং এর শিক্ষক ছিল। আচ্ছা, এটা আসলে ইটস নট ম্যান্ডেটরি। মানে আমার আমার সাথে হচ্ছে এখন অনেক ক্যাডার আছে যারা প্রত্যেকে কিন্তু আসলে ছিল না। তাহলে আমার এটা আসলে বলতে হয় আপনি যাদের গল্প শুনছেন তাদের আসলে সবাই টিউশনি হয়তো বা কোচিং এর শিক্ষক ছিল। আর টু বি অনেস্ট, রিয়েলিটি ইজ অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও চলে আসছে। আমার সাথে অনেক ন্যাশনাল ইউনিভার্সিটি, ইভেন আমার হচ্ছে আমাদের বিসিএসই আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড আছে, সে কুমিল্লা ভিক্টোরিয়ার থেকে আসছে, ইকোনমিক্স নিয়ে পড়ে আসছে, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো আমার কাছে মনে হয় এখানে ইচ্ছা শক্তিটা মেইন। যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলতে আসলে কি আছে এটা ভুলে যান। আপনি যদি মানে মনে করেন যে প্রিপারেশন নিবেন, আসলে আপনি প্রিপারেশন নিতে পারবেন ওই গণিত এবং সায়েন্সেই থেকেই। নন সায়েন্স স্টুডেন্টদের জন্য আমি আমার একটু আগের কথাটাই ছিল, আসলে আপনি সায়েন্স এবং নন সায়েন্স ভুলে যান। প্রত্যেকেরই 50 মার্কের প্রিপারেশন নেওয়া উচিত। আপনি একজন বিসিএস ক্যান্ডিডেট, সায়েন্স কি নন সায়েন্স এটা আসলে এখানে মুখ্য বিষয় না। আচ্ছা, ইংলিশ এসে থেকে হিন্টস গুলো লিখবো? কোনো এসেতেই হিন্টস লেখার দরকার নাই, আপনি ডিরেক্ট উত্তর লিখবেন। ওকে, গণিত এবং মেন্টাল এবিলিটিতে আসলে কিছু বলা নাই। মেন্টাল এবিলিটি জাস্ট হচ্ছে প্রিলিতে যে প্রিপারেশন নিছেন সেখান থেকে আপনার হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে জাস্ট মেন্টাল এবিলিটি নিয়ে প্র্যাকটিস করা। সায়েন্সেও হচ্ছে আমি যদি বলি অনেস্টলি, আসলে আমার সায়েন্সে আসলে খুব বেশি মানে কিছু স্পেসিফিক বিষয়ে বাইরে থেকে পড়ার প্রয়োজন হয় নাই। আহ, যেমন বায়োলজি টপিক গুলাতে আমি জোর দিয়েছিলাম, ইলেকট্রনিক্স ওই পার্টটুকু আমি আসলে পারতাম, কম্পিউটারের অংশটুকুতে আমি জোর দিয়েছিলাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই কম্পিউটার এবং আইসিটির যে পার্ট আছে, এই কম্পিউটার আইসিটি পার্টের জন্য আপনি ইন্টারমিডিয়েটের একটা বই ফলো করতে পারেন। আর হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে ভালো করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে সায়েন্সে কিন্তু খুব কম মানে সময়ের মধ্যে অনেক মার্কসের উত্তর করতে হয়। যেমন ধরেন 1.5 মার্কসের ভিতরে 3টা প্রশ্ন থাকে। সে আপনার এরকম প্রশ্ন আসছে যে ধরেন ডেঙ্গু জ্বর কি, ডেঙ্গু জ্বরের লিখলাম আমি, ধরেন ডেঙ্গু জ্বর কি, ঠিক আছে, ডেঙ্গু জ্বরের লক্ষণ কি, ডেঙ্গু জ্বরের প্রতিকার কি। এখন এই 3টা প্রশ্ন আসছে, এটাতে 0.5 মার্ক, এটাতে 0.5 মার্ক, এটাতে 0.5 মার্ক। সো সায়েন্সের ক্ষেত্রে ভালো করতে হলে মানে সবগুলা প্রশ্নের উত্তর তো করতেই হবে, এবং একই সাথে এই কম সময়ের ভিতরে 0.5 মার্কসের জন্য 0.5 মার্কসের উপযোগী উত্তর লিখে দিয়ে আসতে হবে। ডেঙ্গু জ্বর কি 0.5 মার্ক আপনি এক লাইনে লিখবেন, লক্ষণও আপনি 0.5 মার্কের জন্য লিখবেন, প্রতিকারও আপনি লিখবেন। এটার জন্য আপনার হচ্ছে হাতের লেখা খুবই ফাস্ট এবং হচ্ছে মানে খুব ফাস্ট প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এর সাথে সাথে যদি সুযোগ থাকে আপনি রিলেটেড চিত্র দিয়ে আসবেন, মানে বেশি নাম্বার পাওয়ার জন্য সুযোগ থাকলেই আপনি রিলেটেড ফিগার ড্র করে দিয়ে আসবেন। লাইক আপনাকে প্রশ্ন আসছে যে লেন্স নিয়ে প্রশ্ন আসছে, আপনি লেন্সের ছবি দিয়ে এঁকে দিয়ে আসেন। আপনাকে প্রশ্ন আসছে রোদ নিয়ে প্রশ্ন আসছে, আপনি রোদের রিপ্রেজেন্টেশন এঁকে দিয়ে আসেন। এমন একটা জিনিসের প্রশ্ন আছে যার ব্লক ডায়াগ্রাম আপনি জানেন, আপনি ওই জিনিসটার ব্লক ডায়াগ্রাম বা একটা রিপ্রেজেন্টেশন এঁকে দিয়ে আসেন। ধরেন প্রশ্ন আছে রোদ কি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এক লাইনে মানে খুবই বেশি কিছু লিখবেন না, এক লাইনে রোদের সংজ্ঞা লিখবেন যে অমুক অমুক অমুককে রোদ বলে। রোদের একক কি, রোদের একক হচ্ছে ওহম। রোদের রিপ্রেজেন্টেশন কি, রোদের প্রকাশ কি, রোদের প্রকাশ হচ্ছে আর। এরপরে আপনি একটা ছবি আঁকছেন, এই হচ্ছে রোদ আর। তাহলে দেখেন এইখানে যদি আপনি একটু লেখেন 1 নাম্বার থাকলে কিন্তু আপনাকে টিচার ওই জায়গায় 1 নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি প্রথমেই এমন কয়েকটা প্রশ্ন অ্যান্সার করবেন যাতে টিচার বুঝে যায় যে না আপনি সায়েন্স পারেন। ঠিক আছে, যারা হচ্ছে স্পেশালি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকে বলতেছি যে এরকম ভাবে প্রিপারেশন নেন যাতে প্রথম কয়েকটা প্রশ্নের উত্তর দেখে আপনি বুঝে যায় টিচার যে না আপনি আসলে জিনিসটার উপর প্রিপারেশন নিছেন, রেদার দেন আপনি হচ্ছে একবারে গদবাঁধা জিনিসগুলো লিখে আসছেন।
বাংলার মতো, বাংলাদেশের মতন এরকম ভাবে গদবাঁধা প্যারা প্যারা করে লেখার দরকার নাই, এখানে পয়েন্টের প্রতি জোর দেন। রোদের সংজ্ঞা যেমন আমি এইভাবে লিখছি, সংজ্ঞা এক লাইনে লেখেন একক প্রকাশ, আর এখানে একটা চিত্র দিয়ে নিচে লেখেন ফিগার রোধ, শেষ কাহিনী। তাহলে এটুক লিখতে কিন্তু আপনার সর্বোচ্চ 30 সেকেন্ডের বেশি লাগে না, 1 মিনিটের বেশি লাগে না। আপনি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবেন অটোমেটিক্যালি, এবং টিচার বুঝবে যে না আপনি আসলে পড়াশোনা করে আসছেন, বা টিচার তখন আপনি যেই হন না কেন মনে করবে যে না ছেলেটা তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। সো এভাবে আসলে দিতে পারেন, এবং টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এরকম হইলে, ফিজিক্সের প্রশ্ন হইলে এরকম ফিগার ড্র করেন, কেমিস্ট্রির প্রশ্ন হইলে চেষ্টা করেন যে বিক্রিয়া বা রিয়াকশন যেগুলো আছে এগুলা দেওয়ার, বায়োলজির প্রশ্ন হইলেও চেষ্টা করেন ফিগার ড্র করার জন্য। কম্পিউটার আইসিটির ক্ষেত্রে পার্থক্যগুলা খুব ভালোভাবে দেখে যান, এবং ইলেকট্রনিক্স এর ক্ষেত্রেও ফিগার প্লাস হচ্ছে মানে জিনিসটা আপনি যেটা বুঝছেন কিনা খুব কম কথায় রিপ্রেজেন্ট করা। আমার কাছে মনে হয় যে বিজ্ঞান পরীক্ষায় ভালো করা বা আহ, ভালো মার্কস পাওয়ার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে একটা টপিক আপনি কত কম কথায় রিপ্রেজেন্ট করতে পারতেছেন। আপনি চাইলে কিন্তু একটা জিনিস 2-3 পেজ লিখে ভরায় ফেলতে পারেন, আবার চাইলে কিন্তু ওই 2-3 পেজকে আপনি একটা ফিগারের মাধ্যমে 2-3 লাইনে বা হচ্ছে একটু একটা ফিগার বা একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একবারে নিয়ে আসতে পারেন। এই জিনিসটা এই সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে আপনি করতে পারেন। সো এই ছিল মোটামুটি ভাবে আমার বিসিএস রিটেন পরীক্ষার প্রিপারেশন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা হয়তো আর 4-5 মিনিট আপনাদের প্রশ্ন শুনে শেষ করে দিতে পারি। আর এই সময়টুকু আমি যেটা বলবো, খুব কমন কিছু আরো মানে স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। এই সময়টাতে হচ্ছে আহ, যেটা করবেন, চেষ্টা করবেন আসলে নিজের যতটুকু সম্ভব বেস্ট ইফোর্টটা দেওয়ার। গল্প আড্ডা গান আসলে করতে পারবেন পরের অনেক সময়ে, কারণ এই সময়টুকুর প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে আসলে আপনি রিটেনে কত পাচ্ছেন, রিটেনের মার্কসের উপর ডিপেন্ড করবে আপনি আসলে আসলে ক্যাডার হচ্ছেন কি হচ্ছেন না। সো দিস ইজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আর সুস্থ থাকার চেষ্টা করবেন, আর হচ্ছে একজন লিখছেন প্লিজ অনেস্টলি টেল হাউ মেনি আওয়ার্স ডিড ইউ স্টাডি ডেইলি। আচ্ছা এটা আসলে ভেরি করছে, মানে একদিনে আপনি অনেক বেশি পড়ে ফেলছি, পরের দিন হয়তো দেখা গেছে কিছু পড়ি নাই, এরকম ভাবে হয়েছে। আমরা সবাই এখন আসলে মানে মানুষ, টানা প্রত্যেকদিন এত আওয়ার টাইম সেট করে আসলে পড়াটা খুব কঠিন। আমার কাছে যেটা মনে হয় আমি প্রচুর ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার কাছে মানে আমি ধরে ফেলছিলাম, আমার কাছে মনে হতো যে আমি একটা সময় যে বুঝে গেছিলাম যে এই এই জিনিসগুলো আসলে আমার পড়তে হবে, এর জন্য যত টাইম দেওয়া দরকার আমি দিছিলাম। ওইভাবে হচ্ছে কোনো মানে রুটিন করে আমি পড়ি নাই যে প্রত্যেকদিন আমাকে এত ঘন্টা পড়তেই হবে। এটা আপনি আপনার জন্য করতে পারেন। আচ্ছা 4 মান্থে অবশ্যই বিসিএস রিটেন পরীক্ষার জন্য 3 থেকে 4 মান্থই সময় পাওয়া যায়। মানে অন্য কারো তো মানে আপনার জন্য যেই সময় আরেকজন রিটেন ক্যান্ডিডেটের জন্য তো সেই সময় প্রিলি পরীক্ষার পাশের পর পরে। জবের পাশাপাশি কিভাবে প্রিপারেশন নেবেন, জবের পাশাপাশি প্রিপারেশন নেওয়া পসিবল, কারণ আপনি চেষ্টা করবেন যেহেতু এখন মানে মোবাইল ফোনের যুগ, আপনি মানে আমরা যেটা করি জবে থাকলে হচ্ছে আমরা মানে যেই জিনিসগুলো অনলাইনে অনেক কিছু পাওয়া যায় পড়ার এলিমেন্ট, ওই জিনিসগুলো অনলাইনে শিখে ফেলা যায়, প্লাস রাতের সময়টুকু কাজে লাগানো যায়। ওকে, আর তো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। ভাইয়া কিউএনএ তে কিছু কোশ্চেন ছিল। আচ্ছা কিউএন এর প্রশ্নগুলো হচ্ছে দেখি। ট্রান্সলেশন এসে সাজেস্ট বুক ফর এসে এন্ড ট্রান্সলেশন। আমি যেটা বললাম ট্রান্সলেশনের জন্য বাজারে অনেক গাইড বই আছে, এস এর জন্য বাজারে হয়তো গাইড বই পাবেন বা MP3 বই পাবেন। আপনি যেটা করতে পারেন, ট্রান্সলেশন এবং এস এর জন্য আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার আসলে ওরকম হয় নাই, মানে বই আলাদাভাবে পড়তে হয় নাই। বিজ্ঞানের জন্য কোন বই কিনবো? বিজ্ঞানের জন্য আপনি 9-10 এর বই দেখতে পারেন, যেগুলা রিলেভেন্ট টপিক, ইন্টারমিডিয়েটের বই দেখতে পারেন, এগুলা দেখতে পারেন। বাজারে গাইড দেখতে পারেন, উত্তরণের বই দেখতে পারেন। নন সায়েন্স স্টুডেন্টের জন্য ম্যাথে কত মার্কস স্ট্যান্ডার্ড, অক্টোবরে যে এক্সাম, ইজ ইট ফাইনাল? আচ্ছা এটা এই বিষয়ে আমার জানা নাই কবে এক্সাম, আহ এখনো আমার মনে হয় যে ডিসিশন নেওয়া হয় নাই আসলে কবে এক্সাম। হাজার প্রেজেন্টেশন বলতে কি বোঝায়? খাতার প্রেজেন্টেশন বলতে খাতার উপস্থাপনা বোঝায়, খাতার মার্জিন লেখা আসলে ফাঁকা ফাঁকা আছে কিনা, এই জিনিসগুলাই আসলে। আচ্ছা একজন বলছে মোহিত সম্পাদকীয় পড়লে কাজে আসবে কিনা।
এটা একটা ভালো কথা বলছেন। আমি আসলে মহিত সম্পাদকীয় পড়তাম, এটা আমার মাথায় ছিল না। মহিত সম্পাদকীয় আমি মোটামুটি ভাবে প্রত্যেক মাসে একটা করে পাওয়া যায়। মহিত সম্পাদকীয় থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করা যেতে পারে। আমি কয়েক মাস চেষ্টা করছিলাম, বেশ কিছু জিনিস পড়ছিলাম। কাজে আসবে অবশ্যই, প্র্যাকটিস করতে পারলে কাজে আসবে না কেন, অবশ্যই কাজে আসবে। ওকে, তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আজকে আমরা এখানে শেষ করতে পারি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে আর আসলে তেমন কিছু বলার নাই, সবার জন্য আসলে শুভকামনা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাসটি উপস্থাপন করার জন্য। তো আশা করি আপনাদের কাছে ক্লাসটি খুবই ইনফরমেটিভ মনে হয়েছে, এবং সেই সাথে আজকে ক্লাসে আমাদের জুমে যারা ছিলেন তাদের পাশাপাশি ফেসবুক লাইভের মাধ্যমে ফেসবুক থেকেও অনেকে অংশগ্রহণ করেছে। সো যারা ফেসবুক থেকে অংশগ্রহণ করেছে বেসিক্যালি তাদের উদ্দেশ্যেই সরি আপনাদের উদ্দেশ্যেই বলছি যে আমাদের মূল প্রোগ্রামটা আসলে শুরু হয়ে গেছে, আর এই মূল প্রোগ্রামের মেইন ক্লাসগুলো মেইনলি আসলে 11 তারিখ থেকে শুরু হবে। এই ইংলিশ ক্লাসের মাধ্যমে আর কি। আমাদের রুটিন অলরেডি ওয়েবসাইটে আপলোড করা আছে। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যারা এখনো ভর্তি হননি তো দ্রুত আমাদের কোর্সের সাথে সংযুক্ত হয়ে যাবেন, এটাই আশা রাখছি। আর আহ, আপনাদের যে যদি কোনো শুভাকাঙ্ক্ষী বা কোনো ফ্রেন্ড থেকে থাকেন যারা এখনো রিটেন কোর্সে ভর্তি হবেন কি হবেন না এরকম একটা কিছু নিয়ে ভাবছেন, তো তাদেরকেও অবশ্যই সাজেস্ট করতে পারেন আমাদের উত্তরণের সাথে যোগ হতে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।